তো তোমরা দেখার চেষ্টা করো। তো সেখানে দেখো লেখা আছে, যদি একটুখানি ভয়েস ব্রেকও হচ্ছে তো স্ক্রিনটা ফলো করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? কয় প্রকারের? এক্সপোজার টু হিট, ইলেকট্রিসিটি, কেমিক্যালস অ্যান্ড রেডিয়েশন। 4 প্রকারের বার্ন হচ্ছে। এরপর যেটা কি বলছি, থার্মাল বার্ন। সেটা কোথা থেকে আসছে? হট লিকুইড, স্টেম আর হট অবজেক্ট। মানে হচ্ছে যে আগুনের শিখার থেকে কেউ মানে পুড়ে গেছে, বা হট লিকুইড যদি তেল বা কিছু গরম যে যে পিচটা দেয় সেটাও হতে পারে, কোনো ধরনের লিকুইড। বা স্টেম, স্টেম মানে হচ্ছে যে যে ফোটালে যে স্টেমটা উঠছে সেটা। এবং যে কোনো হট অবজেক্ট, মানে যে কোনো আছে, তো যে কোনো হট অবজেক্ট হচ্ছে যে আহ থেকে যে বার্নটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে থার্মাল বার্ন, ঠিক আছে? এরপর আসছি কি করে হচ্ছে কেমিক্যাল বার্ন। হচ্ছে যে যে কোনো কেমিক্যাল থেকে হচ্ছে যে বার্ন হয়, যেমন কি আমাদের অ্যাসিড গুলো, আমরা সবাই কেমিস্ট্রি ল্যাব যেতাম, কেমিস্ট্রি ছিল না বা অনেকের কেমিস্ট্রি না, তো কেমিস্ট্রি ল্যাবে দেখবে কিছু কিছু সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট, এই যে ইয়েগুলো থাকতো, তো খুব স্ট্রং যে অ্যাসিড গুলো থাকতো সেগুলো কিন্তু হাতে লাগলেই তোমার সেগুলো হাত পুড়িয়ে দিত। তো যে কোনো কেমিক্যাল থেকে বার্ন, ইলেকট্রিসিটি বার্ন সেম, ইলেকট্রিসিটি থেকে যে শকটা হয়, থেকে যে বার্নটা দেখবে অনেকেই কানেকশন থাকলে হয় না, মানে কানেকশন খারাপ, বার্ন বলছে। এবং রেডিয়েশন বার্ন কাকে বলছে? রেডিয়েশন to radioactive sources from for long active sources থেকে যদি লং টাইমে কেউ হচ্ছে যে ক্যান্সার পেশেন্টদের ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে নয়, ওটা আলাদা, ওয়ার্ডের আলাদা রাখা হয় এবং দেওয়া হয়। ক্যান্সার পেশেন্টদের যে রেডিয়েশন রুম থাকে, ঠিক দেয় ক্যান্সার পেশেন্ট ওই মানে তো সেইখানে যে রেডিয়েশন থেরাপিটা চলে সেখানে তো মানে দিনের পর দিন ধরে সেই সেইখানে রেডিয়েশন থেরাপির মাধ্যমে ওখানে থেরাপির মাধ্যমে ওখানে বার্ন হতে পারে, সেটাকেই বলছে। বা সানবার্ন, বার্ন মানে সান গরমটা পড়ে আমরা মানে সহ্য, সেই গরমের মধ্যে যদি মানে আমি এক্সট্রিম কথাটা সেই গরমের মধ্যে যদি দুপুরবেলায় যে হয় সেটার মধ্যে বেরোলে যে একটা রেড কালারের একেবারে স্কিনটাকে একেবারে পুড়িয়ে, ওইটাকে সানবার্ন বলছে। আর হিট, মানুষের যে ডিহাইড্রেশনটা, যে ডিহাইড্রেশনটা হয় সেটাকেও আমরা রেডিয়েশন আছে। স্ক্রিনটা অফ করলে তো ধরো তুমি আজকে ইয়ে করছো, জয়েন হয়ে আছো তুমি আজকে কিন্তু যে জয়েন হতে পারেনি তাহলে সে কি করে বুঝবে স্ক্রিনটা? ভাবছি যে আমি এখনো কেমিক্যাল বার্ন আর ইলেকট্রিসিটি আর রেডিয়েশন, এই 4টে বার্নের
জন্য রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এরপর বার্নের ডেপথ, মানে হচ্ছে যে একটা বার্ন হচ্ছে স্কিনে, সেটা লেয়ার, ডার্মাল লেয়ার এবং সাবকিউটেনিয়াস লেয়ার, সাবকিউটেনিয়াস চলে আসবো, ঠিক আছে আমার। তাহলে ওপর থেকে নিচের দিকে যদি যাচ্ছে মাসেল, তারপর হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট ডিগ্রি বার্নে কি হয় দেখো, এই ছক একটা দেওয়া আছে, কি হয় বা সেটাকে কি বলছে, বার্ন। ফার্স্ট ডিগ্রি ডিগ্রি বার্ন বা সুপার। আচ্ছা কি করবো তোমরা ডিসাইড করো, ঠিক আছে, যে স্কিন বন্ধ করে পড়াবো নাকি স্কিন স্কিন ডিসাইড করো, তারপর আমি বলছি। স্কিন অন করে, ঠিক আছে তো, কন্টিনিউ করছি, হ্যাঁ। এরপর হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি বার্নে বা আমাদের এপিডার্মিসটা হচ্ছে কি, এপিডার্মিস লেয়ারটা সেটা, ঠিক আছে। শুধুমাত্র স্কিন ফাংশন কেমন হবে, যে সেটাতে স্কিন ফাংশন কেমন হবে, নর্মালিটি কিন্তু দেখা যাবে না। এটা কি না সুপারফিশিয়াল বার্নে, মনে রাখবে। পেন ইনজুরি, পেনফুল, বাট কুলিস বা ঠান্ডা জল দেওয়া হয়, তখন কিন্তু পেনটা তোমার হবে। প্রথমে কিন্তু পেন হবে, কিন্তু পরে পেনটা বন্ধ হয়ে যাবে। কেন না, নার্ভ এন্ডিং গুলো থাকে, ঠিক আছে, ডার্মিস লেয়ারে দুটোই থাকে, ঠিক আছে, বোঝা গেছে। পেনফুল সেন্সেশন হয় কেন, কি আমার নার্ভ এন্ডিং গুলো থাকছে, তা হচ্ছে। এরপর আসছি কালার অ্যান্ড সোয়েলিং এরই সাইড, তখন কেমন কালার এবং সোয়েলিং হবে। আচ্ছা তোমরা না কথা বলে আমি বলছি, খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি আমি কালকে এটা সেটা পরিমাণ, ব্যাপারটা হচ্ছে বার্ন থেকে প্রচুর প্রশ্ন আসে, টাইপস থেকে আসে, বার্নের কেয়ার থেকে আসে, বার্নের ম্যানেজ লাইন থেকে বার্নের আসে, ঠিক আছে। আগের দিন যেগুলো পড়িয়েছি বার্ন, সেগুলো থেকে অত প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু বার্ন ইজ ভেরি, বার্নের ফর্মুলা থেকে কোশ্চেন আছে, তো বেটার হবে একটু শোনার চেষ্টা করো। তো ইনজুরি হচ্ছে পেনফুল বা ডিক্রিজ বাই কুলিং কালার অ্যান্ড ইনজুরি সাইট, মানে কিরকম কালার এবং সোয়েলিংটা, ঠিক আছে। এরিথমাটাস মানে রেডনেস, এরিথমাটাস কাকে বলছে, রেডনেস হবে না, ঠিক আছে। ব্লিস্টার মানে হোয়াইট কালারের, বার্ন হয়ে গেলে যে হোয়াইট কালারের যে একটা বাংলা কথায় বলি ফোস্কা, ঠিক আছে, সেটা। এরপর ফার্স্ট ডিগ্রি বা সুপারফিশিয়াল বার্নের কালার, সোয়েলিং, ইনজুরি সাইট হয়ে গেল। এরপর আছে হিলিং টাইম, বা সুপারফিশিয়াল বার্ন হচ্ছে তো 3 to 7 days, 3 to 7 days হিলিং। এরপর আসছি সেকেন্ড ডিগ্রি বার্ন বা পার্সিয়াল, পার্সিয়াল থিকনেস বার্নে কি হবে,
এপিডার্মিস পার্ট অফ ডার্মিস, একটা ডার্মিস এপিডার্মিসটা পুরোটাই কিন্তু ইনভলভ, একটা ডার্মিসের একটা পার্ট, ঠিক আছে। ডার্মিসের হচ্ছে যে হাফ হাফ বা 7/7 7 সরি 7 8/7 ভাগ, ঠিক আছে। 2/1 মানে হচ্ছে হাফ, এবং 8/7 ভাগ, মানে ভাগটা বুঝতে পেরেছো তো? মানে ধরো দুটো ভাগ আছে, তার মধ্যে বলছি অমনি 8টা ভাগ করলে সেটার মধ্যে 7 ভাগ, ঠিক আছে। 7th এটাকে বলে, ঠিক আছে। তো এপিডার্মিস এন্ড পার্ট অফ ডার্মিস হচ্ছে না, একটু মানে হাফ অংশ হচ্ছে বা হাফের থেকে একটুখানি বেশি হচ্ছে, ঠিক আছে। যে স্কিন ফাংশন, এখানে ফাংশন ডিস্টার্বস হচ্ছে, স্কিন নর্মাল ফাংশনিং আর করছে না, এখানে স্কিন ফাংশন ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ফাংশন, এরপর আসছি ইনজুরি সাইট, কিরকম হচ্ছে, সিভিয়ার পেন হচ্ছে, ঠিক আছে। ঠান্ডা জল বা বরফ দিলে সেটা সিভিয়ার। এরিথমাটাস মানে হচ্ছে রেডনেস, ঠিক আছে। এরিথমাটাস মানে হয় যে ফোস্কা হলে, বার্ন হলে যে তোমার লাল লাল যেরকম চাকা চাকা, যেমন তো সেইটাকে বলছি এরিথমা। ফোস্কা তো ইংলিশ হচ্ছে ফোস্কা। এরপর আসছি পেন পেন হচ্ছে অনেক বেশি পেন হচ্ছে, ঠিক আছে। ইনজুরি সাইট কেমন হচ্ছে, ইনজুরি সাইটে যেখানে আমার বার্নটা হচ্ছে কালারলেস হচ্ছে এবং ব্লিস্টার, যেমন রেডনেস হবে এবং হচ্ছে যে ব্লিস্টার হবে না, কিন্তু এখানে সেকেন্ড থিকনেস বার্নে কি হচ্ছে, ব্লিস্টার ফর্মেশন হয়ে পুরোপুরি মানে ফোস্কা হয়ে যাচ্ছে। এবং এটা করতে ঠিক হতে কত টাইম লাগে, 21 থেকে 28 দিন টাইম লাগে, ঠিক হয়। প্রথম মানে সেটাতে কিন্তু স্কার ফর্মেশন হয় না। স্কার ফর্মেশন মানে হচ্ছে স্কিনের, এটা কিন্তু ভাবতে গেলে স্কিনের একদম মানে ছবির মাথায় আনতে হবে, ঠিক আছে। ছবির মতো সামনে যেন আমি দেখতে পাচ্ছি এরকম হতে হবে। প্রথমে এপিডার্মিস গেল, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু গেল। এপিডার্মিস এবং ডার্মিসকে এখানে স্কিন বলা হচ্ছে, এবং এখানে সাবকিউটেনিয়াস লেয়ার বা হাইপোডার্মিস ইনভলভ হয়ে যাচ্ছে। এরপর আসছি স্কিন ফাংশন। স্কিন ফাংশন হচ্ছে যে ডিস্টার্ব, আগের যেহেতু সেকেন্ড ডিগ্রিতেই অলরেডি স্কিন ফাংশন, আমরা তো ডিস্টার্ব পাবোই, ঠিক আছে। তা এবার পেন এন্ড ইনজুরিটা কি, পেন হচ্ছে নাম, মানে সেরকম বলতে পারবে কেউ, কেন বলতে পারবে যে থার্ড পেন পাচ্ছি না, ফোর্থ ডিগ্রিতে তো নো পেন ক্লিয়ার, কিন্তু থার্ড হিসেবে থাকছে। এটা কেন হচ্ছে না, নার্ভ ড্যামেজ হয়ে, নার্ভ ড্যামেজ নয়, থাকে না, ঠিক। এখানে আমরা পড়েছিলাম যে এপিথেলি সরি এপিডার্মিস যে প্রথমে নার্ভ এন্ডিং এবং ব্লাড ভেসেল, এবং আমরা পড়েছিলাম সাবকিউটেনিয়াস টিস্যু লেয়ারে কোনো নার্ভ না, এবং পুরোপুরি যেহেতু এপিডার্মিস, ঠিক আছে, তাহলে নার্ভটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে আর কোনো সেন্সেশনই ওখানে থাকছে না, কোনো না। তাই জন্য এখানে নাম হচ্ছে, নাম মানে কোনো কিছু ফিল হবে না এরকম। এরপরে আসছি কালার এবং সোয়েলিং, কিরকম আছে কালার এবং সোয়েলিং। এটা হচ্ছে এডিমা, ব্রাউন ব্ল্যাক বা হোয়াইট, ঠিক আছে, ব্রাউন ব্ল্যাক
হবে। কেউ কেউ মানে লাইফে তো কেউ হয়তো নিজের ছোটখাটো বার্ন হয়েছে, মানে একটা ভালো রকমের বার্ন কারো না কারো দেখেই থাকে, তো সেটার সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করো, ঠিক আছে? তো যে তোমার ইডিমা থাকবে, ব্রাউন ব্ল্যাক কালার হবে বা হোয়াইট কালার হবে, ঠিক আছে? যে ইডিমা হবে এটাতে হচ্ছে যে ওই সোয়েলিং মতো হয়ে যাবে, ঠিক আছে, মানে ফুলে যাবে যা। এরপর আসছি কত দিনের মধ্যে, 3 to 6 উইকস, ঠিক আছে। তিনি 21, 21 থেকে 6 7 42, 42 আগের গুলো যেমন একই রকমের মানে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, হিলিং টাইমটা। প্রথমেরটাই বললাম যে 3 থেকে 7 দিন, তারপরটা 28 দিন, তারপরেরটা হচ্ছে যে 30 দিন মনে রাখবে, ঠিক আছে। 3rd ডিগ্রি বার্ন কতদিন, 21 থেকে 42 মাসি হয়েছে, 4 মান্থ হয়ে গেছে। ইনফেকশনটা কিন্তু ইনফেকশন হচ্ছে ইনফেকশন প্রিভেনশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ইনফেকশনটা প্রিভেনশন করার দরকার হয়। এটা বার্নের তোমার স্কার ফরমেশন হচ্ছে কি 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 হচ্ছে সেগুলো ইনফেকশন, তো সেটা কিন্তু সিভিয়ার ফেজে খুব একটা বাজে ব্যাপার। হোপফুলি ঠিক হয়ে যাবে তোমার। দেখা, আমারও বাড়িতে একজনের বার্ন হয়েছিল, আমারও দেখা, তো ঠিক আছে। 4th ডিগ্রি বার্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পড়াতে হোপলেস হয় না, আমি এটাই বলবো, হোপলেস হয় না, ট্রিটমেন্ট করাও, দেখো কি হচ্ছে। এরপর আসছি মেনটেন, মানে হাইজেনিক মেনটেন ঠিক নয়, অ্যাসেপসিস, একদম স্টেরাইল পদ্ধতিতে বার্ন পেশেন্টকে রাখতে হবে। যাই হোক, তো 4th ডিগ্রি বার্নে কি হয় আমি বলেছিলাম, অব্দি চলে যায়, ঠিক আছে, স্কিন পুরোটাই গেল, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু বা মাসেল, সাবকিউটেনিয়াস টিস্যু লেয়ার পুরোটাই গেল, তারপরে মাসেলকে এফেক্ট করছে, ঠিক আছে, মাসেল পুরোটাই হচ্ছে যে এফেক্ট করছে, এরপর বোনকেও এফেক্ট করছে, ঠিক আছে, মানে সিভিয়ার ডিগ্রি বার্ন, ঠিক আছে, বোনকেও এফেক্ট করলো। এরপর আসছি ইনজুরি ডেপথ বলে দিলাম। এরপর আসছি স্কিন ফাংশন, ঠিক আছে। স্কিন ফাংশন হচ্ছে কমপ্লিট লস অফ স্কিন ফাংশন, কোনো স্কিন ফাংশনই থাকবে না। এখানে হচ্ছে যে ভাবে স্কিনটা নর্মাল ছিল, তারপরে স্কিন করে ডিস্টার্ব হচ্ছিল, এখানে যেহেতু বোন অব্দি চলে গেছে জিনিসটা, তাহলে কোনো স্কিন ফাংশন আর থাকছে সেক্ষেত্রে, যে প্লাস্টিক সার্জারি যেটা মানে হচ্ছে যে ওইটা এখানে করা যায় মানে মোটামুটি, কিন্তু তাও কতটা স্কিন ফাংশন কতটা ইয়ে হয় মানে বলা যায় না। আচ্ছা, একটা ভালো উদাহরণ দিতে আমি ভুলে গেলাম, এখন মনে এসছে, যে কেমিক্যাল বার্ন যেটাতে বলেছি, এটার একটা এক্সাম্পল হচ্ছে, দেখবে অ্যাসিড অ্যাটাক, যে যারা হচ্ছে যে ভিকটিম হয় অ্যাসিড অ্যাটাকের, এখন অ্যাসিড অ্যাটাক এতটাই বেড়ে গেছে, ফিল্ম তৈরি হচ্ছে, মানে প্রচুর পরিমাণ অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। তো অ্যাসিড অ্যাটাকের ভিকটিমদের কথাই ভাববে, যেরকম যদি মানের ক্ষেত্রে তোমার অ্যাসিডটা মুখে ছুঁকে মানে গলিয়ে, মানে সেই ইনস্ট্যান্ট আর কি স্কিনটাকে গলে, এক্সাম্পলটা মনে রাখবে কেমিক্যাল বার্নস এর ক্ষেত্রে। তো হচ্ছে যে পেন অ্যান্ড ইনজুরির ক্ষেত্রে কোনো পেন হয় না 4th ডিগ্রিতে, কোনো হ্যাঁ, কোশ্চেন কেমন আসবে বলে দেবো, ঠিক আছে, আমি ক্লাসটা যদি ঠিকঠাক ভাবে করাতে পারি আমি সবকিছু বলে দেবো, বাট এত নেটওয়ার্কের ইস্যু থাকে। তো পেন এবং ইনজুরি কিরকম হচ্ছে যে তোমার ইনজুরি সাইটে কিরকম পেন থাকে, কোনো পেন থাকে না, কারণ আগেরটাতেই আমরা 3rd ডিগ্রিতেই আমরা ইয়ে করে নিয়েছি যে
পেন হচ্ছে নামনেস থাকে, কারণ নার্ভ তো পুরো ড্যামেজ হয়েই যাচ্ছে, এখানে বোন অব্দি চলে যাচ্ছে, ওর আর কিছু থাকবে না স্কিনের মধ্যে পেন টেন। তো এরপর আসছি কালার, কি ঠিক আছে, কালার কিরকম হয়, কমপ্লিট ব্ল্যাক কালার হয়, একদম ডার্ক হয়ে যায়, কারণ স্কিন বা মাসেলকে লেয়ারকে বলো পুরোপুরি ভাবে হচ্ছে যে তোমার কার্বন করে দেয়, একেবারে পুড়িয়ে দেয়, ছাই যেটাকে বলে একেবারে পুড়িয়ে সেটাকে। ঠিক আছে, এরপর আছে হিলিং টাইম। হিলিং টাইম এটার প্রচুর প্রচুর লাগে, মান্থস থেকে ইয়ার্স অব্দি হিলিং টাইম। ঠিক আছে, মান্থস হবে না, ইয়ার 2-3 বছর, 4 বছর, 5 বছরও লেগে যায়। ঠিক আছে, আবার সারা লাইফ টাইমেও থাকতে পারে। ঠিক আছে, কম্পালসারি গ্রাফটিং। ঠিক আছে, এখানে স্কিন গ্রাফটিং কম্পালসারি, যেটাকে আমরা প্লাস্টিক সার্জারি এ পড়েছিলাম, যে প্লাস্টিক সার্জারি কিরকম করে হয়, কত রকম হয়, হচ্ছে যে তোমার স্কিন গ্রাফট পড়েছিলাম, আরেকবার বলে দিই, অটোগ্রাফ, হোমোগ্রাফ আর হেটারোগ্রাফ। মানে নিজের শরীর থেকে নিজের শরীরের অন্য জায়গায় বা হচ্ছে যে একজন সেম আইডেন্টিক্যাল পার্সনের শরীর থেকে একটা স্কিনের পার্ট কে কেটে নিয়ে সেই জায়গায়, বা হচ্ছে যে সেম স্পিসিসের মানে অন্য আইডেন্টিক্যাল টুইন না হয়ে অন্য কারো শরীর থেকে এবং ডিফারেন্ট স্পিসিসের, লাইক বলেছিলাম ডিফারেন্ট স্পিসিস মানে অন্য স্পিসিসের থেকে কোন স্পিসিসের উপর হচ্ছে যে স্কিনটাকে কেটে পর বসানো। এই অবধি সবার বোঝা গেছে? বার্নেও হচ্ছে যে বার্নেও কিন্তু স্কিন গ্রাফটিং হয়, কিন্তু সেটা হচ্ছে যে করতেও পারে, সেটা সিভিয়ারিটি বিবেচনা করবেন, সেটা দেখবেন যে দরকার আছে কিনা গ্রাফটিং। আর যদি দরকার না থাকে, মনে হয় যে না গ্রাফটিং একদম দরকার নেই, গ্রাফটিং কি, গ্রাফটিং ইজ এ কমপ্লিকেটেড প্রসেস, একটা কমপ্লিকেটেড প্রসেস। যদি দরকার না হয় তাহলে স্কিনটাকে সুন্দর করার জন্যই একমাত্র গ্রাফটিং করা হয় না। ঠিক আছে, যে কার্যকারিতা সেটাকে আবার রিভাইভ করার জন্য সামটাইমস গ্রাফটিংটা ভাবা হয়। ঠিক আছে, তো যেহেতু 3rd ডিগ্রি বার্নে স্কিনটা হচ্ছে যে সেরকম ভাবে হবে না, কিন্তু যদি বিবেচনা করা হয় যে না অতটা গ্রাফটিং এর, তাহলে কিন্তু গ্রাফটিং করা হয় না। ঠিক আছে, কিন্তু 4th ডিগ্রি বার্ন বোন অব্দি চলে যাচ্ছে, বোন দেখা যাচ্ছে বা বোনও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাহলে গ্রাফটিং কিন্তু করতেই হবে এখানে। বোঝা গেছে? এই অব্দি বোঝা গেছে? আচ্ছা, এরপর আসছি এক্সটেন্ট অফ বডি সারফেস এরিয়া। এটা হচ্ছে যে তোমার বডি সারফেস এরিয়া অনুযায়ী বার্নটা কত পরিমাপের জন্য, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এরপর মানে কমন যেটা এক্সামে প্রশ্ন আছে, রুল অফ 9 যেটা আছে, এবং রুল অফ 9 কি করে হচ্ছে যে রুল অফ 9টা হচ্ছে, না রেকর্ডিং চলছে, রেকর্ডিং স্টপ হয়নি। রুল অফ 9টা হচ্ছে কি করে হবে সেটা। টোটাল বডি আমি একবার পড়ে নিই, এস্টিমেট দ্য টোটাল বডি মেথড ইউজ টু এস 9 হলো একটা মেথড, যেটা হচ্ছে যে টোটাল করে অফ বার্ন, যে অ্যাসাইন ইন পার্সেন্টেজ ইন 9 টু মেজার বডি সারফেসেস। ঠিক আছে, রুল অফ আমাদের মানে একটা হিউম্যান বিং এর মধ্যে, মানে একটা শরীরের যে বডি সারফেস এরিয়াটা আছে, যেখানে স্কিনটা ছড়িয়ে ছিটিয়ে আছে, কতটা পরিমাণ বার্ন হয়েছে সেটাকে আমরা রুল অফ 9 দিয়ে বিবেচনা করা হয়। এটা রুল অফ 9 কেন নাম না, পরের এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে তোমার 9 দিয়ে গুণ করা হয়। ঠিক আছে, 9% করে গুণ করা হচ্ছে। ঠিক আছে,
বডি যে সারফেস এরিয়াটা আছে কোনো একজন মানুষের, সেটাকে করা হচ্ছে। কিভাবে গুণ করা হচ্ছে না, গুণ করা হচ্ছে কিভাবে গুণ করা হচ্ছে না, ডিভিশন করে নেওয়া হচ্ছে। রুল অফ 9, ইচ পার্ট অফ দ্য বডি পার্সেন্ট অর মাল্টিপল অফ 9%, এসে মানে হচ্ছে টোটাল বডি সারফেস এরিয়া। ঠিক আছে, এখানে দেখো একটা মানুষের এবং সামনের দিক মানে একটা ছবিতে দেখাচ্ছে, ঠিক আছে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। 9 টাইপ পার্সেন্টেজ করে বের করার না, না 9 টাইপ পার্সেন্টেজ নয়, 9% করে হচ্ছে যে প্রত্যেকটা টাইপস নয়, টাইপস ঠিক বলা যেতে পারে, 9 দিয়ে গুণ করে, মানে 9% দিয়ে গুণ করে সমস্ত কিছু করা হচ্ছে। রুল অফ 9টা আমি বললাম যে রুল অফ 9 হচ্ছে যে একটা কমন বার্ন পার্সেন্টেজ, মানে বডি টোটাল বিএসএ যেটাকে বলছি, টোটাল বডি সারফেস এরিয়া, টোটাল বডি সারফেস এরিয়াতে কতটা বার্ন হয়েছে, এটা আমরা রুল অফ 9 হচ্ছে একটা কমন ক্যালকুলেশন দিয়ে টোটাল বডি সারফেস এরিয়া কতটার মধ্যে বার্ন হয়েছে সেটা আমরা কেন ক্যালকুলেট, যদি আমরা এটা ক্যালকুলেট না হচ্ছে তাহলে আমরা ম্যানেজমেন্টটা করতে পারবো না। ঠিক আছে, ম্যানেজমেন্টটা করার জন্য কতটা বাড়িয়ে মানে ইয়ে করার জন্য রুল অফ 9 হচ্ছে যে আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, এরপরে আসছি রুল অফ 9 সামনের দিকে, ফ্রন্ট সাইডে আমরা আছে মুখের যে সামনের যে ফ্রন্ট আছে ওটাকে 4% ধরা হয়েছে। ঠিক আছে, ফ্রন্ট যেটা আছে সেটাকে 4.5, চেস্টের যে ফ্রন্ট সাইডটা আছে সেটাকে 18 ধরা। যারা নোট করছো তারা একটু ইয়ে করে রাখবে, 18 যেটা হচ্ছে আপার পোর্শন, কিন্তু আপার যে থোরাক যেটা আপার সাইড ওইটাকে 9, এবং পেটের এই যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থাকে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন সবাই জানো যে আমাদের স্টারনাম বোন আছে, স্টারনাম একটা অ্যাপ্রক্স আর কি জায়গা বলছি আমি, ওই জায়গা থেকে নিচের যে হচ্ছে যে নিচের জায়গা সেটা হচ্ছে যে তোমার 9%, 18 হয়েছে, সেটাকে মাঝ বরাবর ভাগ করে নাও। ঠিক আছে, এপিগ্যাস্ট্রিক, তাহলে উপরেরটা 9%, নিচেরটা না। ঠিক আছে, কোশ্চেনে কিন্তু আসে যে পেশেন্টের কি হয়েছে, উপরের পোর্শন মানে চেস্টের পেশেন্টের বার্ন হয়েছে, তাহলে রুল অফ 9 অনুযায়ী তার কত পার্সেন্ট বার্ন হয়েছে, তখন কিন্তু তুমি ঘাবড়া, আমার তো 18% ছিল, সামনের দিকটা পুরোটা হয়েছে, তাহলে আমি কত পার্সেন্ট বলবো, এটা তো আমাকে বলে দেওয়া নেই। তো সেক্ষেত্রে ওপরের পোর্শনটা হচ্ছে যে ফ্রন্ট পোর্শন বার্ন হয়েছে, তখন কিন্তু সেটাকে 9% হিসেবে ধরতে হবে। যদি বলে দেওয়া হয় যে লোয়ার পোর্শন হয়েছে তাহলে সেটাকেও 9%। আছে, এরপর আসছি হাতের, দুটো হাতের সামনের পোর্শন 4.5, সামনের পোর্শন 4. সেম ভাবে অপোজিট পোর্শনও 4.5, আবার যে ব্যাক পোর্শনও কিন্তু ওপরের পোর্শন হচ্ছে, যদি বলে যে নেকটা, ঠিক আছে, কমপ্লিট নেকে হচ্ছে যে তোমার বার্ন হয়েছে, তাহলে হচ্ছে যে তোমাকে ধরে নিতে হবে 9%। ঠিক আছে, যে কমপ্লিট নেক বার্ন হয়েছে তাহলে কিন্তু 9%। নিচের পোর্শন বা হচ্ছে যে তোমার কোমরের পোর্শন, তখন কিন্তু তোমাকে ভেঙে ভেঙে যে 9%, আর ছবিতে দেওয়া থাকলে তো তাহলে তো তুমি ছবি দেখে বুঝতেই পেরে যাচ্ছ। এরপর আসছি হাতের ব্যাক সাইড, বলা হয়ে গেল। এরপর আসছি প্রতিটা লেগস এর সামনের পোর্শনকে 9%, তাহলে এবার যোগ করো তো কত পার্সেন্ট, টোটাল 9%, কত টোটাল পার্সেন্টেজ কত, আমি বলে যাচ্ছি লিখে যাও। ঠিক আছে,
লেখো ফ্রন্ট প্লাস ব্যাক 4.5 9%, অ্যারো দিয়ে লেখো 9%। ফ্রন্ট প্লাস ব্যাক 5 প্লাস 4.5 9%। না, 100% এর ক্যালকুলেশন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা লেখ কি 4.5 ব্যাক 4.5 আর ফ্রন্ট 4.5। হেড হচ্ছে ব্যাক প্লাস ফ্রন্ট প্লাস 4.5, তাহলে 9%। এরপর আসছি বডি সারফেস। সারফেস বডির ফ্রন্ট 18 প্লাস 18, তাহলে 36 হলো। আচ্ছা, হেড প্লাস ফ্রন্ট 4.5 প্লাস 4.5 ইকুয়ালস টু 9 বলেছি। এরপর আসছি বডি, হ্যাঁ অত মানসী লিখছে, মানসী লেখো তো, আমি বলে যাচ্ছি 100%ই হবে, ঠিক আছে? এখন অবধি মানসী যেটা লিখেছিস ফ্রন্ট এন্ড ব্যাক নিয়ে তোমার 100% বেরিয়ে গেছে। তো আমি বলি সেই অবধি আমি এখনো বলেছি হেড এক 4.5 প্লাস 4.5 9, এরপর ফ্রন্ট প্লাস ব্যাক 4.18 প্লাস 18, এরপর আসছি হ্যান্ড, ঠিক আছে? হ্যান্ডের হ্যান্ড আর রাইট হ্যান্ড করো, ঠিক আছে? ভাগ হবে লেফটের ফ্রন্ট আর ব্যাক, রাইটের ফ্রন্ট আর ব্যাক, ঠিক আছে? লেফট ফ্রন্ট কত হচ্ছে 4.5, লেফটের ব্যাক কত হচ্ছে 4.5, রাইটের ফ্রন্ট কত হচ্ছে 4.5, ঠিক আছে? পার হ্যান্ড তাহলে 9 ইকুয়ালস টু 8। হ্যান্ডের ফ্রন্ট প্লাস ব্যাক 9 প্লাস হলো, ঠিক আছে? হ্যান্ড অবধি। এরপর আসছি এরিয়াতে কত 1%, ঠিক আছে? গ্রয়েন এরিয়াতে কত 1%। লেগের মধ্যে লেফট আর রাইট, লেফটের ফ্রন্ট হচ্ছে যে ফ্রন্ট আর, তাহলে কত হলো লেফটের হচ্ছে যে ফ্রন্টে 9, রাইটের ফ্রন্টে 9%, ব্যাকে 9%, লেফট রাইটের ফ্রন্ট এবং, তাহলে টোটাল কত যোগ হলো যোগ করো 9 প্লাস 36 প্লাস 18 1, কে বলছে হাজার, কে বলছে সীতা হাজার হয়েছে তো, হাজার কোনো মতেই হবে না। আচ্ছা 36 প্লাস 18 প্লাস 1 প্লাস 18 হলো হুম তৃষা
তৃষার ক্যালকুলেশন একদম ঠিক, প্লাস 36 প্লাস 18 প্লাস 36 প্লাস 1, এইভাবে এইভাবে পুরো ক্যালকুলেশনটা হচ্ছে রুল অফ 9-এ। কি হলো এবার, কি এটা মনে রাখতে হবে যে এটা কি হলো, এটা হচ্ছে যে অ্যাডাল্ট একটা বডি সারফেস এরিয়াতে into 2 into 9%, 18%, groin area হচ্ছে 1%, leg into 2, ঠিক আছে। anterior trunk হচ্ছে 18 এবং posterior trunk হচ্ছে, আগে নিজে বললাম করে দিয়েছে মন থেকে, দেখো এই যোগফলগুলো নিয়ে পরে 100% মানুষের জন্য। এটা হচ্ছে যে সারফেস এরিয়া অথবা যখন রুল অফ 9টা হচ্ছে যে আবিষ্কার হলো, তখন তো ঠিকঠাক ভাবে গোনা যাচ্ছে, কিন্তু বাচ্চার তো বডি সারফেস এরিয়া তো খুব কম, মানে বাচ্চার যে বডি আছে সেখানে হচ্ছে বার্নটা বেশি ছড়াচ্ছে, তাহলে আমাকে বাচ্চার জন্য মানে প্রায় একই কিন্তু খানিকটা আলাদা ক্যালকুলেশন হয়েছে। বাচ্চার জন্য কি সেমই ভাবেই, বাচ্চার জন্য হচ্ছে যে বাচ্চার ফ্রন্ট ফেসে ফর চিলড্রেন লেখো, ফর এ চাইল্ড, ফর এ যে ফেস এরিয়া ফ্রন্ট প্লাস ব্যাক 18 প্লাস 18, ফ্রন্ট প্লাস ব্যাক 18 প্লাস 18 হচ্ছে 9%, 9%। এখানে কিন্তু ফ্রন্ট হাতের ক্ষেত্রে নেই, কারণ বাচ্চার তো হাতের সারফেস এরিয়াটাই কম করবে, তাই জন্য ওটাকে 9% করে দিয়েছে, ঠিক আছে, মানে 4.5 এর আর ভাগ করার নেই। এরপর এটা হচ্ছে সবার ক্ষেত্রে সমান, বাচ্চা বলো চাইল্ড বলো যে কোনো, ঠিক আছে, সবার ক্ষেত্রে 10%। সামনের ফ্রন্ট পোর্শন যেটা চেস্ট এবং অ্যাবডোমেন মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা সরি, এই চেস্ট এবং সেটা 18% এবং ব্যাকটা হচ্ছে 18%। হেডের হচ্ছে যে হেডটা যেটা বাচ্চার হেডটা যেটা আছে সেটা হচ্ছে পুরোটা, মানে হেডটা তো বাচ্চার ধর মুখটা অতটা মানে ভাগ করা যদিও, কিন্তু অতটা আর ভাগ করা হয়নি বাচ্চার, হেডটাকে ধরেই 18% করা হয়েছে, ঠিক আছে। এরপর আসছি দুটোতে 13%, 13.5 এবং 13, দুটো লেগস এর মধ্যে কত করা হয়েছে 0.5। বাচ্চা প্রথমে 18% প্লাস 18% প্লাস 18%, তাহলে 18 ইন্টু 3 54%, আছে 9 ইন্টু 2 18%, 13.5 প্লাস 13.27, 27, ঠিক আছে, প্লাস আচ্ছা কেউ কি লিখেছ, নাহলে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, চাইলে 100 হবে, কারণ আমরা পার্সেন্টেজে কি, পার্সেন্টেজে করা মানে হচ্ছে, জিনাতুন তুমি যদি একটু বাচ্চাটা হচ্ছে যে ক্যালকুলেট করেছো এখানে লিখতে থাকো তো। তো ব্যাপারটা হচ্ছে কি 100% আমরা মানে 100% আমাদেরকে হতেই হবে, যদি আমার ক্যালকুলেশন 100% হচ্ছে না তাহলে আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে তার মানে, ঠিক আছে। আমরা 100% যখন করছি তখন কিন্তু
মানে আমরা পার্সেন্টেজে যেহেতু করছি তখন কিন্তু 100% আমাকে হতেই হবে। ঠিক আছে, বাচ্চার ক্ষেত্রে বলো বা ইয়ের ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে আমরা ছোট, বাচ্চা ছোট হলে কি হবে, বাচ্চা মানে অ্যাডাল্টের মতো বডি সারফেস এরিয়া তার বেশি না হলে কি হবে, কিন্তু ওই ছোট যে বডি সারফেস এরিয়া সেটাকে আমরা 100% ধরছি, সেই হিসাবে আমরা ক্যালকুলেশনটা করছি। ফর চাইল্ড, ওখানে রায় লিখেছে দেখো, ফর চাইল্ড হেড ফ্রন্ট প্লাস ব্যাক 9 + 9, ঠিক আছে। না, হেড না, হেড ফ্রন্ট প্লাস ব্যাক আমরা করব না, প্লাস ব্যাক হবে না, এটা হেডটা পুরো 9 + 9 হবে না, বাট ঠিক আছে। এরপর যদি ঘুরিয়ে তোমাকে নিজেকে ভেঙে নিতে হবে ওই জিনিসটা, তখন তোমাকে নিজেকে ভেঙে নিতে হচ্ছে। লেগ 27 কি করে, লেগ হচ্ছে তোমার লেগ 13.5, আরেকটা লেগ 0.5, 27, দুটো লেগ খেলেছি, ঠিক আছে। ব্যাক 18, হ্যান্ড ফ্রন্ট এন্ড ব্যাক নয়, হ্যান্ড দুটো লেফট এন্ড রাইট মিলিয়ে 18, ঠিক। 18 চেস্ট প্লাস অ্যাবডোমেন, এরকম ভাবে লেখা যাবে না, চেস্ট প্লাস অ্যাবডোমেন হচ্ছে যে তোমার 18, এবং ব্যাক সাইডের 18, ফ্রন্ট 18 এবং ব্যাক সাইডের 18, 36, লেগ মিলিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক, লেফট এন্ড রাইট লিখবে, লেফট 3.5, 27 পেরিনিয়াল এরিয়া বা গ্রয়েন এরিয়া, পেরিনিয়াল ঠিক বলা যাবে না, ঠিক আছে, এটাকে গ্রয়েন এরিয়া বলতে হবে, হ্যাঁ। বলা যেতে পারে, মানে আমরা ইন্ডিকেট করতে পারছি, বাট গ্রয়েন এরিয়া ইজ মোর প্রমিনেন্ট। তো পেরিনিয়াল এরিয়া 1%, টোটাল 100%, দুটো লেগের, হ্যাঁ। আচ্ছা, বোঝা গেছে সবার ক্যালকুলেশনটা? আসছি ইন ইনফ্যান্টের ক্ষেত্রে দেখো আরো ভাগ করে দেওয়া আছে, কারণ ইনফ্যান্টের আরো কম, ইনফ্যান্ট মানে একদম যে 0 থেকে 1 বছরের যে বাচ্চা হয়, আহ থেকে 1 মান্থের যে বাচ্চা হচ্ছে, 3 দিন ইনফ্যান্ট, ঠিক আছে, 1 মান্থ অব্দি মেবি, এটা ইনফ্যান্ট আমার এখন ঠিক। তো ইনফ্যান্ট ইনফ্যান্টের ক্ষেত্রে 10%, সবার ক্ষেত্রে কি রুল অফ 9 যে বলা আছে দেখো, অ্যাডাল্ট ফ্যাট, ঠিক আছে, সবার ক্ষেত্রে বলতে হিউম্যান বডি মেজার রুল অফ 9 ইজ ভেরি কমন, ঠিক আছে। আর অ্যাডাল্টের কিন্তু ওর হচ্ছে যে বাটাক্স এরিয়া যেটা আছে 0.5, একটা এক্সট্রম 2.7% আছে। ম্যাম আছে তো? চেষ্টা করো দেখো লিখতে পারো কিনা, করে
দেখা যাচ্ছে সেইটার মতোই হিসাবটা হবে, হিসাব করে আসবে 100%। ঠিক আছে, 9 যেটা দেখা যাচ্ছে দেখো, 4.5 প্লাস 4.5 প্লাস 4.5, ঠিক আছে, প্লাস থাকে 13, 13 ধরা হচ্ছে ফ্রন্ট সাইড, বাটাক্সে মিলে 5, দুটো লেগস এর ফ্রন্ট মিলে 14 প্লাস 14, এই যোগটা ইকুয়ালস টু 100 আসবে। কেউ ক্যালকুলেশন? আমার কথা শোনা যাচ্ছে? সাথে মিলিয়ে আমি যেগুলো লিখেছি সেই ক্যালকুলেশনটা। ওটাই স্মল পোর্শনের মধ্যে পড়ছে, তো ওটাকে হচ্ছে ইনফ্যান্টের, ওটাই স্মল পোর্শনের মধ্যে পড়ছে, ওটাকে অমিট করে বাটাক্স 2.5 প্লাস 2.5 হচ্ছে যে তোমার বাটাক্স এরিয়াতে অ্যাড করা আছে। ঠিক আছে, ইনফ্যান্টের ব্যাপারে সবার বোঝা গেছে? এরপর আসছি সেকেন্ড মেথড, ইজ ভেরি কমন এন্ড ভেরি পপুলার। ঠিক আছে, রুল অফ 9টা সব থেকে কমন এবং সব থেকে পপুলার, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, অনেক টাইম নিয়ে ভালো করে বলে দিলাম। এরপর আসছি ব্রডার চার্টটা, হচ্ছে যদি এই ব্রডার চার্টটা ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয়, মানে ক্যালকুলেট করা হয়, এটাকে সব থেকে অ্যাকুরেট, ঠিক আছে, ব্রডার চার্টকে সব থেকে অ্যাকুরেট হিসেবে ধর, ব্রডার চার্ট সব থেকে পপুলার নয়। ঠিক আছে, ব্রডার তো সব থেকে পপুলার এবং কম, যেহেতু রুল অফ 9টা সব থেকে ইজি, সবাই মানে বোঝার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে ব্রডার চার্টটাকে সামটাইমস ইয়ে করে, ইগনোর করে রুল অফ 9 ফার্স্ট প্রায়োরিটি পায়, কিন্তু ব্রডার মোর প্রমিনেন্ট। বোঝা গেছে? লিখবে
আচ্ছা, ব্রডার চার্ট পার্সেন্টেজটা এখানে দেখানো নেই। দেখো যে হেড হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে হেড হচ্ছে 19%, 7%, আর নিউবর্নের ক্ষেত্রে 21% এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 33। ব্রডের ক্ষেত্রে লেগ 21 আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমি বললাম ব্রডার, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, সেটা বলেছি এর ক্ষেত্রে চাইল্ড এবং ইনফ্যান্টে যেটা বলেছি সত্যি ইম্পর্টেন্ট টপিক। বর্ডারের নিউবর্ন আচ্ছা, যেহেতু এটা ইয়ের মধ্যে নেই, ছবির মধ্যে নেই, আমি স্টপ করলাম। স্ক্রিন অফ করেছি, তাও শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে এখন? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? লিখো যে বর্ডারের ক্ষেত্রে ফর বর্ডার চার্ট বা বর্ডার ফর্মুলা, এক জায়গায় লেখো নিউবর্ন, সেকেন্ড জায়গায় লেখো চাইল্ড। নিউবর্ন হচ্ছে 19% অ্যান্ড অ্যাডাল্ট হচ্ছে 7%। এটা হেডের ক্ষেত্রে, ঠিক আছে? নিউবর্নের হেড হচ্ছে 19%, অ্যাডাল্টের হেড হচ্ছে 7%। নিউবর্নের লেগ হচ্ছে 21% এবং অ্যাডাল্টের লেগ হচ্ছে 33%। ঠিক আছে? বাকি সমস্ত কিছু এক, শুধুমাত্র এই দুটো ব্রডারের ক্ষেত্রে ক্যালকুলেশনে চেঞ্জেস আছে। বোঝা গেছে? বোঝা গেছে সবার? দেখো এখানে যেহেতু 19% এবং 21% হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে, সেহেতু ওইদিকে কিন্তু এই পার্সেন্টেজটাকে নিয়ে নিচ্ছে, মানে 7 আর 33, তাহলে হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। অ্যাডাল্ট লেগ বললাম 21%, না সরি 33% বলেছি অ্যাডাল্ট লেগ। হ্যাঁ, 33% বলেছি। আচ্ছা, আমি একটা কোয়ারি করতে চাই। কেউ কি, এই মাত্র আমি একটা মেসেজ পড়লাম যে ছোট বাচ্চারও বার্ন হয়, এটা মানে ভাবতেই কিরকম লাগছে। সত্যি একটা ব্যাপার যে ছোট বাচ্চারও বার্ন হতে পারে, এটা খুবই একটা আনএক্সপেক্টেড জিনিস, খুবই একটা দেখতেও খারাপ লাগে ভীষণ। কিন্তু কেউ কি এখানের মধ্যে এরকম আছো যে হচ্ছে আহ যখন
মানে স্টুডেন্ট লাইফে বা ইন্টার্নশিপে বা এখন কাজ করছো এরকম বার্ন ওয়ার্ডে কাজ করো? বার্ন ওয়ার্ডে কাজ করো এরকম আছে? হুম। তো যাদের হচ্ছে যে বার্ন ওয়ার্ডে কাজ করার এক্সপোজার আছে তারা জানবে যে বার্ন ওয়ার্ডটা কতটা, মানে আমি রিলেট করে পড়ানোর চেষ্টা করছি, হয়তো অনেকের মনে হতে পারে যে ম্যাম কেন এত বেশি মানে কথাবার্তা বলছে, আমাদের টাইম নষ্ট হচ্ছে। অবভিয়াসলি তোমাদের টাইমের দাম আছে, কারণ সবাই তো অনেক টাইম ম্যানেজ করেই ক্লাসগুলো করো, বুঝতে পারছি, বাট একটু রিলেট না করলে অসুবিধা আছে। যদি কেউ বার্ন ওয়ার্ডে কাজ করে থাকো তাহলে বুঝবে এটা কতটা একটা হেক্টিক এবং ভীষণ ভাবে একটা বাজে স্মেল আসে বার্ন ওয়ার্ডে। ঠিক আছে, বার্ন ওয়ার্ডের স্মেল সব থেকে বাজে। লেবার বা ধরো তোমার যে নর্মাল ডেলিভারি যে ওয়ার্ড হয় সেগুলো আলাদা, কিন্তু বার্ন ওয়ার্ডের স্মেল সব থেকে আলাদা, মানে একদম ভীষণ বাজে স্মেল আসে। ঠিক আছে, বার্ন পেশেন্টের কাছ থেকে। তো আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন বার্ন পেশেন্ট সাথে এক্সপোজ হয়েছি। তো সেখানে হচ্ছে যে তোমার কমপ্লিট বার্ন অব্দি দেখেছি, মানে এতটাই বাজে এক্সপিরিয়েন্স হয় ওখানে, মানে এতটাই বাজে লাগে দেখে পেশেন্টদেরকে, মানে ভীষণই কষ্টদায়ক বার্ন। মানে আমাদের একটু হয়তো কোথাও গরমের লেগে গেল বা কখনো হাতে গরম জল পড়ে গেছে বা ইয়েতে ফোস্কা হয়ে গেছে, তো ভীষণ একটা প্যাথেটিক ব্যাপার। এরকম বলে দিচ্ছি যে সুপারফিশিয়াল বার্ন, থার্ড ডিগ্রি বার্ন, ফোর্থ ডিগ্রি বার্ন, ডিপ ডিপ টিস্যু বার্ন, মাসেল টিস্যু লেয়ার, কিন্তু খুবই বাজে দেখতে হয় এবং খুবই স্মেলি হয়, আর ব্লিডিং হয় ভীষণ ভাবে, পেশেন্ট খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা বলতে গিয়ে একটা কোশ্চেন আমি আলোচনা করে দিই। যদি ধরো কোশ্চেনের মধ্যে আসে যে পেশেন্টের বার্ন হয়েছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, পেশেন্টের বার্ন হয়েছে উপরে, ঠিক আছে, আহ তো মানে উপরের পোর্শন বলতে আহ মুখের পোর্শন, মানে উপরে ফেসিয়াল এরিয়া এবং থোরাক্স এরিয়া, মানে চেস্ট অব্দি বার্ন হয়েছে। ঠিক আছে, তখন তোমাকে কোশ্চেন করা হলো, আমার কথা শোনা যাচ্ছে তো ঠিকঠাক ভাবে? কোশ্চেনটা শুনবে মন দিয়ে। যে পেশেন্টে একটা পেশেন্ট তোমার ক্লিনিকে বা ওয়ার্ডে এসছে উইথ বার্ন, হচ্ছে যে ফেসিয়াল, অ্যাডাল্ট পেশেন্ট, ফেস হচ্ছে যে সামনের এরিয়া বার্ন হয়েছে এবং থোরাক্স অব্দি, মানে সামনের অ্যাবডোমেনের উপর অব্দি বার্ন হয়েছে, তাহলে তোমাকে হচ্ছে যে আহ কত সেটা তুমি কত পার্সেন্টেজ বার্ন হিসেবে ধরবে এবং তোমার ম্যানেজমেন্ট কি হবে? কত পার্সেন্টেজ হিসেবে ধরবে এবং ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট কি হবে, ম্যানেজমেন্ট এখনো পড়াইনি, তাও বলে দিচ্ছি। সেক্ষেত্রে পার্সেন্টেজ তো বিচার করলে, ঠিক আছে, অ্যাডাল্ট রুল অফ 9 দিয়ে 4.5 প্লাস 9%, ঠিক আছে, 4.5 প্লাস 9%, কারণ আমরা ফেসিয়াল বলেছি, ফেস বলেছি 4.5, আমাকে বলেই দেওয়া হয়েছে, এবং উপরের পোর্শন বলেছি 9%, তাহলে যুক্ত করে যোগ করে দেবো, তাহলে 4.5 প্লাস 9% করে দিলাম, 13.5%। এরপর আসছি ম্যানেজমেন্ট যদি বলে, তখন কিন্তু আমি প্রথমেই বলতে হবে যেহেতু আমার ফেসিয়াল এরিয়াতে বার্নটা হয়েছে, তাহলে আমার কি হবে, সেই পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট আমার ফার্স্ট প্রায়োরিটি হবে ম্যানেজমেন্টে। ঠিক আছে, ওকে কিন্তু অক্সিজেন সাপোর্ট এবং ভেন্টিলেট করতে হবে, কারণ ওই যে বার্নটা হচ্ছে তখন যে স্মোকটা আছে সেটাও ও নিয়েছে এবং যে হিটটা আছে সেটা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেছে, এটা স্কিনের মধ্যে কিন্তু ইয়ে নেই, ঠিক আছে, মানে লিমিটেড নেই, স্কিন বার্নের লিমিটেড নেই, সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট অব্দি চলে গেছে জিনিসটা। বোঝা গেছে? এটা মনে রাখবে, আমি আবার পরে পড়াচ্ছি, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। বোঝা গেছে?
মেথড বললাম, ব্রাউডার চার্টটা বলা হয়ে গেছে। পামার এটা হচ্ছে যে পেশেন্টের বার্ন হলো, কোনো একজন অ্যাডাল্টের বার্ন হলো, সেই পেশেন্টের যে হাতে তারা, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ব্যাকেন্ডের বার্নওয়ার্ডের এক্সপিরিয়েন্স বুঝলাম অনেকের আছে বার্নওয়ার্ডের একটু সাইড অবশ্যই আমাদেরকে পামার মেথডে কি পামার মেথডে হচ্ছে বার্ন করব সাহায্যে, তার হাতে ততটাই আছে সেটাকে 1% বলছি। বোঝা গেছে? 1%। আচ্ছা, বললাম পামার মেথড, এই যে যেটা স্ক্রিনে দেখাচ্ছে সেটা বলেছি। পেশেন্ট উইথ স্ক্যাটার্ড বার্ন ইজ ইউজফুল, যেখানে স্ক্যাটার্ড বার্ন থাকবে সেখানে পামার মেথডটা ইউজফুল। পেশেন্টস ওন considered as 1% of the total body surface area, যে নিজের হাতের তালুর যে এরিয়া সেটাকে 1% ধরা হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে না? কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, তো পেশেন্টের এটাই বলেছি যে পেশেন্ট আসবে তার হাতের তালু 1% হিসেবে দেখা হয়। ব্যাস, এরম ভাবে হচ্ছে যে সারফেস এরিয়াটা মাপ করা। স্ক্যাটার্ড বার্ন বলতে যে তোমার পুরো জায়গাটাতে বার্ন হচ্ছে না, জায়গায় হচ্ছে বার্ন, মানে কোনো কোনো জায়গায় ধরো বার্ন দিয়ে আছে, একটা জায়গায় পুরো মানে তোমার বার্নটা নয়, ঠিক আছে, বার্নটা কন্টিনিউয়াস নয়, ছেড়ে ছেড়ে আছে। বোঝা গেছে? প্যাচি বার্ন, ঠিক বলেছে, ছড়িয়ে ছিটিয়ে যে বার্নটা ভাবে, সেই বার্নটাকে বলছি। আচ্ছা, এরপর আসছি ফর্মুলা, কিভাবে বার্ন পেশেন্ট এলো, তাহলে কি ফর্মুলাতে বার্ন পেশেন্টের প্রায়োরিটি হচ্ছে যে ফ্লুইড ফ্লুইড তোমার হচ্ছে স্কিন পুরো ডিহাইড্রেট, মেইন হচ্ছে যে ফ্লুইড রিপ্লেসমেন্ট ইন বার্ন ভিকটিম। ক্লাস কখন আছে? সকালে কি আর কোনো ক্লাস আছে? কখন ক্লাস আছে? 10টা 30। ফ্লুইড ইন বার্ন ভিকটিম, বার্ন ভিকটিমে ফ্লুইড রিপ্লেস বার্ন হলো ফ্লুইড রিপ্লেসমেন্টের কি ফর্মুলা আছে? ফ্লুইড তিনটে, সরি চারটে মোটামুটি এখানে আমরা, ঠিক আছে,
চারটে ফর্মুলা কি? কনসেনসাস ফর্মুলা, এবং প্রথমে কনসেনসাস, এখানে ফ্লুইড চয়েস আমার কি? ফ্লুইড অফ চয়েস কি? আরএল সলিউশন। আচ্ছা, এখানে যখন আমি আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটনিক পড়িয়েছিলাম, আরএল সলিউশনটা কি ধরনের সলিউশন? আরএল সলিউশনটা কি ধরনের সলিউশন? আইসোটোনিক, আইসোটোনিক সলিউশন। দ্রবণ এবং দ্রাব্যের মানে সেলের ঘনত্ব এবং সেলের বাইরের ঘনত্ব কি বলেছিলাম? অসমোলারিটি সেম। হ্যাঁ, হবে আইসোটোনিক বা এর ক্ষেত্রে যেহেতু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেই ভেতরে সেলের ভেতরে যে কমে যাচ্ছে আরএল যে ঘনত্ব, সেলের মধ্যেকার যে ঘনত্ব এবং আরএল এর ঘনত্ব ফর বার্ন, এটা কিন্তু সলিউশন, বেস্ট চয়েস ক্ষেত্রে। আচ্ছা, এই পিডিএফটি কি আছে তোমাদের কাছে? পিডিএফ আছে? তাহলে পিডিএফ অন করো, তোমরা পিডিএফ অন করো, আমি স্ক্রিন অফ করছি। হুম, শোনা যাচ্ছে এখন ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? ঠিক আছে, সবার কাছে পিডিএফ আছে, পিডিএফ অন করো। যাদের কাছে পিডিএফ নেই আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। টার্গেট হাই 310, 310 পাতা নিচের দিকে দেখো। কনসেনসাস ফর্মুলা, কনসেনসাস ফর্মুলাতে কি আছে? আরএল সলিউশন হচ্ছে 2 to 4 ml পার বডি ওয়েট ইন কিলোগ্রাম। ঠিক আছে, বডি ওয়েট ইন কিলোগ্রাম হচ্ছে যে বোঝা যাচ্ছে না কেন? মানুষই এতক্ষণ বুঝতে পারোনি? এখন আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, মানসী একটা রিকোয়েস্ট করছে, দাঁড়াও ওকে বলতে দাও। মানসী, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? আমি এতক্ষণ যা পড়িয়েছি বুঝতে পেরেছো তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ দেখো মানে আহ পড়ানোটা তোমাদের বোঝার জন্যই তো, এতটা এক্সপ্লেন করে সহজ করে বলে দিচ্ছি, তাতে যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু আমার একটু খারাপ লাগবে, এই জন্য। তো যেহেতু এমসিকিউ এক্সাম, যেহেতু আমার এখানে পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমাকে ডিপলি জিনিসটা বুঝতে হবে, না হলে কিন্তু এমসিকিউ করা যাবে না। এটা যদি থিওরিটিক্যাল এক্সাম হতো, তুমি ওপরে ওপরে পড়ে যেতে, কিছুটা হচ্ছে যে নিজের মন থেকে লিখে দিতে, কিছুটা বই থেকে লিখে দিতে, হয়ে যেত, একটা মার্কস চলে আসতো। বাট এমসিকিউ ইজ ভেরি লাইক প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে কোশ্চেন দেবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি সেখানে একটা এমসিকিউ পারলে না। বলি, কনসেনসাস ফর্মুলা হচ্ছে
আরএল সলিউশন হচ্ছে যে ফ্লুইড অফ চয়েস। ফ্লুইড চয়েস কি? আরএল সলিউশন বডি 2 to 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম। মানে পেশেন্টের যদি বডি ওয়েট হয় ধরো 50 কেজি, তাহলে পার কেজিতে 2 to 4 ml আমাকে আরএল সলিউশনটা রিঙ্গার ল্যাকটেট আমাকে ভাবতে হবে, ঠিক আছে? আমি পরে অঙ্কটা দিচ্ছি। ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। বোঝা গেছে? প্রথমে লেখো আরএল সলিউশন, সেখান থেকে অ্যারো করে লেখো 2 to 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম, 2 to 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। Percentage of total body surface area burn. 2 to 4 ml into body weight in kilogram. Percentage of total body surface area burn. এবার আমি কোশ্চেনটা দিচ্ছি। সেক্ষেত্রে আমার আরএল সলিউশন কত হবে? যদি একজন 50 কেজি ওয়েটের পেশেন্ট এসছে এবং তার দুটো হাত কমপ্লিটলি বার্ন হয়েছে, বলো আমাকে হিসেবটা বলো। আরএল কত, কত এমএল আরএল পেশেন্টের কনসেনসাস ফর্মুলা অনুযায়ী কত এমএল আরএল আমাকে চালাতে হবে? প্রথমের লাইন আগে এক্সপ্লেন করি, তারপরে নিচের লাইনে যাচ্ছি। মানসী আমাকে বলো 3600 কেমন ভাবে এলো? 2 to 4 ml বলেছি আমি। 2 to 4 ml ইন দ্য সেন্স 2 থেকে 4 যে কোনো হচ্ছে যে ডক্টর অ্যাডভাইস করবে সেটা, আমি 2 ধরে চলবো, ঠিক আছে? 3600 ইজ মানে অনেকটা হয়ে যাচ্ছে। 2 ml ধরে করো, 2 ml ধরে করলে 1800 হচ্ছে, 4 ml ধরে করলে 3600 হচ্ছে, তাই তো? একজন এক্সপ্লেন করো লিখে যে কিভাবে হলো। 2 ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম 50 কেজি বলে দিয়েছি, তাহলে 2 ইন্টু 50 ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন বলে দিয়েছি, দুটো হাত বলে দিয়েছি কমপ্লিট। দুটো হাত মানে 9% 9% করে হচ্ছে 18%। 2 ইন্টু 15 ইন্টু 18, 2 গণিত 50 গণিত 18 সমান 1800। বোঝা গেছে? সবার বোঝা গেছে এটা? তাহলে কত এমএল আমাকে আরএল সলিউশন দিতে হবে? 1800 ml। কি ফর্মুলা অনুযায়ী? কনসেনসাস ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? বোঝা গেল? এরপর আমি সেই 1800 ml যে তোমার ফ্লুইডটা আছে সেটা কতক্ষণ ধরে দেবো? আমি 1 ঘন্টাতে চালিয়ে দেবো না নিশ্চয়ই, তাহলে পেশেন্ট একবারে শকে চলে যায়, মানে অবস্থা খারাপ হয়ে যাবে পেশেন্টের। তা আমি কিভাবে পেশেন্টের হচ্ছে যে চালাবো সেটাও বলা আছে। সেকেন্ড লাইন দেখো, half of the fluid has to be given in 8 hours and remaining half of the 16 ঘন্টা। প্রথম 8 ঘন্টায় আমাকে 50% চালাতে হবে, ঠিক আছে? 1800 ডিভাইডেড বাই 2, 900 ml ফ্লুইড আমাকে চালাতে হবে প্রথম 8 ঘন্টায়। ডক্টর অ্যাডভাইস করে না 500 ml NS at the rate of 6 ml per hour, 6 ml per hour, ঠিক আছে? তো এইখানে অ্যাডভাইসটা এরকমই থাকবে, 900 ml 900 বা হচ্ছে 1000 ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে দুটো আরএল এর বোতল 500 ml করে হয়, তো দুটো আরএল এর বোতল মোটামুটি আমাকে 8 ঘন্টা 9 ঘন্টার মধ্যে চালাতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবং বাকি যে 800 ml থাকবে সেটাকে হচ্ছে আমাকে 16 ঘন্টা, মানে একটা কমপ্লিট দিনের বেলা 12 ঘন্টা, 12টা থেকে 12টা হয়ে গেল 12 ঘন্টা, আবার হচ্ছে যে 6টা অবধি। মানে যদি 12টার সময় ওই প্রথমের যে দুটো আরএল শেষ হয়,
তারপরে পরের দিনের হচ্ছে যে 4টে অবধি, 12টা থেকে পরের দিনের 4টে অবধি। বোঝা গেছে? যারা ফ্লুইড চালিয়েছো, অ্যাডভাইস, যাদের ক্লিনিক্যালে এক্সপিরিয়েন্স আছে তারা এটা ভালো বুঝতে পারবে। ফ্লুইড চালিয়ে মানে ফ্লুইড দিয়ে দিয়ে এগুলো অভ্যেস হয়ে গেছে। তো সবার বোঝা গেছে? হাফ অফ দ্য ফ্লুইড হ্যাজ টু বি গিভেন ইন 8 আওয়ার্স। প্রথমে যে হাফ ফ্লুইড আছে 1800-র মধ্যে, মোটামুটি প্রমিনেন্টলি তুমি যদি দেখতে চাও তাহলে 900 ml ফ্লুইড আমাকে দিতে হচ্ছে 8 ঘন্টার মধ্যে, এবং বাকি 900 ml ফ্লুইড আমার যাবে 16 ঘন্টার মধ্যে। কেউ বুঝতে পারোনি এরকম আছে? এটা কি 900 ডিভাইডেড বাই 8? অর্পিতা কি ড্রিপ সেটে দেবে ফ্লুইডটা? আরএল ফ্লুইডটা কি ড্রিপ সেটে যাবে অর্পিতা? ও 900 ডিভাইডেড বাই 8 করে নিয়েছে, প্রতি ঘন্টায় ও ড্রপ ক্যালকুলেশন করে দিয়েছে, ঠিক আছে? ও ড্রিপ সেটে, পেডিয়াট্রিক ড্রিপ সেট সবাই ইউজ করেছো নিশ্চয়ই, সবাই জানো ওটাতে 100 ml করে হয়। অর্পিতা যে ক্যালকুলেশনটা করেছে সেটা হচ্ছে যে 900 ডিভাইডেড বাই 8, সেটা ড্রিপ সেটে হচ্ছে যে 112 করে হচ্ছে মোটামুটি। তো 90 করে আমি 10 ঘন্টা চালাতে পারি, ঠিক আছে? ড্রিপ সেটে যদি 90 করে আমি ফিল আপ করে দিই, পার আওয়ারে আমি 10 ঘন্টা চালাতে পারবো। সরি, 10 ঘন্টা 900, হ্যাঁ 10 ঘন্টার মতো। বোঝা গেছে? এরপর আসছি ইভান্স ফর্মুলা। কেউ বুঝতে পারোনি এরকম আছো? আমি আরেকবার কিন্তু রিপিট করব, যদি কেউ বলো যে বুঝতে পারিনি আরেকবার বলুন। তারপর অফ করে দিচ্ছি স্ক্রিন। আসছি ইভান্স ফর্মুলা। সবাই মূলা, ইভান্স ফর্মুলা কি? আচ্ছা, কোন ফর্মুলা সব থেকে বেশি ইউজ হয় সেরকম কিন্তু কিছু নেই, কিন্তু পপুলার হচ্ছে পার্কল্যান্ড ফর্মুলা, যেটা আমি লাস্টে বলবো, ঠিক আছে? যেটা আমি লাস্টে বলছি সেটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হবে পার্কল্যান্ড ফর্মুলা। বাট হচ্ছে যে তোমার সমস্ত ফর্মুলা ওই কম বেশি একই জায়গায় গিয়ে পর পড়ছে, ঠিক আছে? কম বেশি একই জায়গায় গিয়ে পরে সমস্ত ফর্মুলা গুলো পড়ছে। কনসেনসিয়াস ফর্মুলায় কারো কারো ডাউট আছে, আমি আরেকবার বলে দিই, ভালো করে শুনবে। কনসেনসাস ফর্মুলাতে হচ্ছে যে ফ্লুইড অফ চয়েস হচ্ছে আরএল সলিউশন। কেন আরএল সলিউশন? কারণ আমাদের সেল হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেলের মধ্যে যে ফ্লুইড আছে সেগুলো সব বার্নের জন্য বেরিয়ে যাচ্ছে বাইরে, বা বার্নের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আরএল সলিউশন হচ্ছে আইসোটোনিক সলিউশন, মানে আমার সেলের যা ঘনত্ব আরএল সলিউশনের তাই ঘনত্ব। সেই কারণের জন্য আরএল সলিউশন হচ্ছে ফ্লুইড অফ চয়েস হলো। এরপর আসছি কিভাবে। এতক্ষণ যদি শুনেছো তাহলে কিন্তু বুঝতে পারবে 4 to 5 ml পার বডি ওয়েট কিলোগ্রাম, ইন কিলোগ্রাম, ঠিক আছে? কোনো পেশেন্ট যদি এসছে বার নিয়ে, তার কত ওয়েট, যদি ওয়েট হয়, আমি একটা একদম সিম্পল ওয়েট ধরেছি অ্যাডাল্ট মানুষের জন্য, 50 কেজি ওজনের যদি একটা পেশেন্ট হয়, তাহলে তার ক্ষেত্রে 2 into 50 করে দিলাম বডি ওয়েট ইন কিলোগ্রাম, ইন্টু কি ফর্মুলা আছে, পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। আমাকে দেখে নিতে হবে যে পার্সেন্টেজটা কতটা বার্ন হয়েছে, সেটাকে আমাকে রুল অফ 9 হিসেবে, বা হচ্ছে যে তোমার ব্রডার চার্ট হিসেবে, বা পালমার মেথড দিয়ে আমাকে দেখে নিতে হবে। তো সেই হিসেবে আমরা সেই মেথড দিয়ে আমি দেখে নিলাম যে কতটা আমার বডি সারফেস এরিয়াতে বার্ন হচ্ছে যে
বেশি হচ্ছে, মানে বার্ন কতটা ইয়েতে বেশি, সরি, বার্ন কতটা হয়েছে সেটা আমি দেখে নিলাম। এরপর আমি ক্যালকুলেশনটা করব। আমি বলে দিয়েছিলাম কোশ্চেনে যে আমাকে 50 কেজি ওজনের একজন পেশেন্ট এসছে এবং তার হচ্ছে বার্ন হয়েছে দুটো হাত কমপ্লিট বার্ন হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 2 × 50, কারণ পেশেন্টের ওজন 50, ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন, পার্সেন্টেজটা হচ্ছে 9 × 2, তাহলে 18%। বোঝা গেছে? সেই হিসেবে কিন্তু ক্যালকুলেশনটা এসছিল 1800। বোঝা গেছে? চায়না বোঝা গেছে? সুজাতা বোঝা গেছে? যারা বলছিলে আরেকবার বলুন ম্যাম প্লিজ। ঠিক আছে, এরপর আসছি ইভান্স ফর্মুলাতে কি বলেছে, 1 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম। পেশেন্টের বডি ওয়েট হচ্ছে যে কিলোগ্রামে আমরা দেখবো, ইভান্স ফর্মুলাতে হচ্ছে যে 1 ml আমি হচ্ছে যে তোমার ফ্লুইড থাকবে, আর তার সাথে পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন কতটা পার্সেন্টেজ হয়েছে, ওই সেম ভাবে আমরা পার্সেন্টেজ করব। কিন্তু এখানের মধ্যে আমার ফ্লুইড অফ চয়েস কি না কলয়েডস। কলয়েডস এর মধ্যে আমি কি ফ্লুইড পাচ্ছি বলো? এক্সাম্পল, কলয়েডস এর এক্সাম্পল বলো কেউ একজন, কলয়েডস এর এক্সাম্পল বলো। চারটা ইয়ে বলে দিই, ফর্মুলা বলে দিই, তারপরে ড্রপ ক্যালকুলেশনটা বলে দেবো, ঠিক আছে। ড্রপ ক্যালকুলেশন মানে সেভাবে বোঝাতে গেলে আমাকে তোমার ড্রপ ফ্যাক্টর, তারপরে হচ্ছে যে ড্রাগ ক্যালকুলেশন, এগুলো আলাদা পোর্শনের মধ্যে পড়ছে, ঠিক আছে। মোটামুটি এখন একটা ধরে চলো যে 900 হচ্ছে যে এখানে যতটুকু বলবে তোমাকে কোশ্চেনে, যে ড্রপ ক্যালকুলেশন তোমাকে বলবে না, ঠিক আছে। বার্নে তোমার ফ্লুইডের ড্রপ ক্যালকুলেশন ধরে না অতটা। এবার তোমাকে কি কোশ্চেন আসবে আমি বলে দিচ্ছি, যে এখানে তোমার ওই মানে ইয়েটা ধরতে পারে, ফর্মুলাটা ধরতে পারে, তার সাথে তোমার হচ্ছে যে তুমি কত ঘন্টায় কিভাবে চালাবে, সেটা হাফ ফ্লুইডটা কত ঘন্টায় চলবে আর হাফ ফ্লুইডটা কত ঘন্টায় চলবে, এইটা, ঠিক আছে। হ্যাঁ, মেনলি হচ্ছে অ্যালবুমিন, কলয়েডস এর এক্সাম্পল মেনলি হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে। আমরা হচ্ছে যে দেখে এসছি একটু খানিকটা ইয়েলো কালারের যে কাঁচের বোতল বা সামটাইমস পাউচেও আসে। তো এইটা হচ্ছে যে অ্যালবুমিন, হচ্ছে যে কলয়েডস এর উদাহরণ হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে। ইভান্স ফর্মুলাতে ফ্লুইড ফ্লুইড মানে চয়েস অফ ফ্লুইড হচ্ছে কলয়েডস, যেটা হচ্ছে 1 ml পার বডি ওয়েট ইন কিলোগ্রাম। একটা 50 কেজির একটা পেশেন্ট এসছে ওয়ার্ডে, ঠিক আছে। তাকে আমরা কতটা তাহলে কলয়েডস দেব, এই হিসাব অনুযায়ী 1 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। আমি এই ক্ষেত্রে বলে দিচ্ছি দুটো হাত কমপ্লিট বার্ন হয়েছে, তাহলে কতটা হলো, 9%, 9%, 18% হয়েছে, ইন্টু 50 ইন্টু 1 ml, তাহলে কতটা অ্যালবুমিন দিতে হচ্ছে তাকে বলো। হ্যাঁ, খুব কস্টলি হয়, তাহলে কতটা অ্যালবুমিন দিতে হচ্ছে তাকে, 900, ঠিক আছে, হয়েছে। এরপর তার সাথে শুধুমাত্র কলয়েড দিলে কিন্তু হবে না এক্ষেত্রে। আরএল যখন কনসেনসাস ফর্মুলাতে দিচ্ছিলাম তখন শুধু আরএল দিচ্ছিলাম, কিন্তু ইভান্স ফর্মুলাতে শুধুমাত্র কলয়েড দিলে হবে না, তার সাথে সাথে কিন্তু ইলেকট্রোলাইট দিতে হবে। ইলেকট্রোলাইটটা স্যালাইন, নর্মাল স্যালাইন 0.9%, নর্মাল স্যালাইন যেটা আছে সেটা হচ্ছে 1 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম, সেম, এবং পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া। এখানেও কিন্তু 1 ml ইন্টু 50 ইন্টু 18, তাহলে এখানে 900 ml হচ্ছে তোমার অ্যালবুমিন দিচ্ছি এবং 900 ml আমি স্যালাইন দিচ্ছি, ঠিক আছে। এর সাথে আসছে আমাকে গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ ইন ওয়াটার হচ্ছে 2000 ml ফর ইনসেন্সিবল ওয়াটার লস, ঠিক আছে। গ্লুকোজ 5% in water, 2000 ml for insensible water loss। বোঝা গেছে? ইভান্স ফর্মুলা সবার বোঝা গেছে?
ইভান্স ফর্মুলাতে আমার তিনটে কিন্তু চয়েস হচ্ছে, কলয়েডস, ইলেকট্রোলাইট এবং স্যালাইন। ইভান্স ফর্মুলাতে আমার তিনটে কিন্তু চয়েস হচ্ছে, দেখো, কলয়েডস, ইলেকট্রোলাইট, অ্যান্ড গ্লুকোজ। এরপর আসছি, এই যে আমার ফ্লুইড গুলো হলো, সেটা হ্যাঁ তিনটেই দিতে হবে নাকি এখন একটা না হবে? কনসেনসাস ফর্মুলাতে শুধু যখন আরএল চালাচ্ছি তখন শুধু ফর্মুলাতে আমাকে তিনটে দিতে হবে এবং সেম টাইমে দিতে হয়। না দেওয়ার প্রয়োজন নেই নয়, কিছু কিছু মানে পেশেন্ট, ঠিক আছে, পেশেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে যে ধরো আদার্স ডিজিজ কন্ডিশন গুলো ডিজিজ গুলো হয়, তো সেই রকমের হিস্ট্রি থাকলে মানে কিছু কিছু ফর্মুলা গুলো আছে সেগুলো অল্টারনেট হয়। অ্যালবুমিন অলরেডি কমে আছে, ঠিক আছে, এরকম বার্ন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইভান্স ফর্মুলা বেশি মানে অ্যালবুমিনটাও পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এবার কারো হয়তো করে দেখা গেলো অ্যালবুমিনের সমস্ত কিছু, বাকি সমস্ত কিছু ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে মানে কনসেনসাস ফর্মুলা চালাবো, ঠিক আছে। তিনটেই একসাথে দিতে হবে, ঠিক আছে। কিভাবে দেবো, ডে 1, ডে 2। ডে 1 এ of the fluid has to be given in 8 hours and remaining half in, যেমন আমরা কনসেনসাস ফর্মুলাতে পড়লাম হাফ অফ দ্য ফ্লুইড দিতে হবে, সেখানে এখানেও হাফ অফ দ্য ফ্লুইড ডে 1 এ 8 আওয়ার্স দিতে হবে এবং রিমেনিং তাহলে 24 ঘন্টা আমার পেরিয়ে গেল, প্রথম দিন আমার পেরিয়ে গেল। এরপর আসি হাফ অফ দ্য প্রিভিয়াস ডেজ ইলেকট্রোলাইট, যেটা হচ্ছে যে প্রথম দিনের যে হচ্ছে যে ফ্লুইডটা ছিল সেইটা হচ্ছে ইলেকট্রোলাইটটা যেটা ছিল সেইটা আমি সেকেন্ড দিনে, এবং কলয়েড হচ্ছে যে যদি খুব বেশি ওয়াটার লস হয় তবে মেনটেন করব, বোঝা গেছে? বোঝা গেছে, ইভান্সটা বোঝা গেছে? ক্ষেত্রে দিতে হয় সেটা পেশেন্ট অনুযায়ী, যাদের এমনি নর্মাল পেশেন্টদের। এবারে ধরো পেশেন্টের আপনার অ্যালবুমিন, আমাকে তো এটা কোনো অ্যান্টি রকম যে দিতেই হবে, একটা পেশেন্টের ধরো অ্যালবুমিন মোটামুটি হয় না, কোর্স মানে মিনিমাম 3 দিন লেভেল সেই রকমের আসে, কিন্তু যেহেতু আমাদের এখানে ধরছি নর্মাল পেশেন্টের নয়, তো বার্ন পেশেন্টের ক্ষেত্রে আমাকে অ্যাডভাইস এই যে ফর্মুলা মেনে আমাকে অ্যালবুমিন দিতে হবে, বোঝা গেছে? কলয়েডটা কিভাবে দেবে, দেবে ডে 1 এ তিনটেই লাগবে, তিনটে জিনিস, যেটা হচ্ছে গ্লুকোজ, এই তিনটে জিনিস একসাথেই দিতে হবে, ঠিক আছে। 1 থেকে স্টার্ট করতে হবে। এমার্জেন্ট ফেজে হচ্ছে যে পেশেন্ট এলো, আমাকে ডক্টরের ইয়ে দেখতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, পেশেন্টটা বার্ন হয়েছে সেটা দেখতে হবে, পেশেন্টের সিভিয়ারিটি অফ হচ্ছে পেশেন্টের সব থেকে বেশি কি রিকোয়ার, যেহেতু আমি বললাম যে হাতে, তাহলে হাতে যেহেতু যদি কাপড় জড়ানো থাকে বা কিছু থাকে সেইগুলো আগে রিমুভ করতে হবে, তারপর সেটাকে বার্নটাকে যতটা পারি আমরা অ্যাসেপসিস করার চেষ্টা করব, তারপরে আমার ফ্লুইড অফ চয়েস আছে, মানে এটা করছে একজন ওটা করছে যেরকম হয়ে থাকে আর কি। আমি ফর্মুলা
ব্রোক আর সেটা আসেনি এখনো, ম্যানেজমেন্টে আসেনি। আউটপুট অন অন পার্ট মানে কি সেইভাবে দেওয়া হয়, হ্যাঁ। যেরকম প্রেসক্রাইব করবে ডক্টর সেরকমই দেওয়া হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার এরপর আসছি ব্রোক আর্মি ফর্মুলা। ব্রোক আর্মি ফর্মুলার ক্ষেত্রেও ওই সেম কলোয়েডস ইলেকট্রোলাইট গ্লুকোজ জাস্ট ইভান্স ফর্মুলার মতোই। এখানেও হচ্ছে যে দেখো শুধুমাত্র রেঞ্জ গুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ব্রোক আর্মি ফর্মুলার ক্ষেত্রে শুধুমাত্র রেঞ্জ গুলো চেঞ্জ হয়েছে, কলোয়েডস ইলেকট্রোলাইট গ্লুকোজ আর ডে 1 ডে 2, ঠিক আছে। কলোয়েডস ইলেকট্রোলাইট গ্লুকোজ এবং ডে 1 ডে 2 সেম ভাবে 0.5 ml অফ বডি ওয়েট, 0.5 ml বডি ওয়েট ইন কিলোগ্রাম, 50 কেজির একজন পেশেন্ট এলো, সমস্ত ক্ষেত্রে একই মানে ইউজ করছি, ঠিক আছে। পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া 50 ইন্টু 0.5 ইন্টু পার্সেন্টেজ কত হয়েছে আমার 9 ইন্টু 9, 9 ইন্টু 2 তাহলে 18, 18 ইন্টু 50 ইন্টু 0.5 যত হচ্ছে সেইটা আমাকে কলোয়েড দিতে হবে। ইলেকট্রোলাইট কিন্তু এখানে আরএল আছে, ঠিক আছে। আগেরটা যেমন ইভান্স ফর্মুলাতে নর্মাল স্যালাইন ছিল, এখানে কিন্তু আরএল আছে রিঙ্গার ল্যাকটেন 1.5 ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া পার। ইলেকট্রোলাইট হয়ে গেল গ্লুকোজ 5% ওয়াটার, মানে গ্লুকোজের সাথে 5% গ্লুকোজ, ওয়াটারের সাথে 5% গ্লুকোজ মেশানো থাকবে, 2000 ml ফর ইনসেন্সিবল ওয়াটার লস, ঠিক আছে। হলো হাফ অফ দ্য ফ্লুইড হ্যাজ টু বি গিভেন ইন 8 আওয়ার্স, সবার ক্ষেত্রে সেম, ঠিক আছে। হাফ ফ্লুইড দিতে হচ্ছে 8 ঘন্টায়, বাকি ফ্লুইডটা দিতে হচ্ছে 16 ঘন্টায়। বোঝা গেছে? ব্রোক আর্মি ফর্মুলার ইয়েটা সবাই করো, ব্রোক আর্মি ফর্মুলার ক্যালকুলেশনটা সবাই করো, তারপর আমাকে ক্যালকুলেশনটা লিখে কমেন্টসে লিখো। ঠিক আছে, আচ্ছা তোমাদের মনে একটা প্রশ্ন আরে যে গ্লুকোজটা হচ্ছে যে 5% ইন ওয়াটার যেটা আছে লেখা, সেটা হচ্ছে গ্লুকোজটা কিভাবে দেওয়া হচ্ছে। আমরা যে 5% ডেক্সট্রোজ দিই না, অবভিয়াসলি পেশেন্ট মানে বার্ন পেশেন্টকে আমরা এভাবে জলের সাথে গুলে আমরা চিনিটা খাওয়াতে পারবো না নিশ্চয়ই ওরালি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে 5% ইন ওয়াটার যেটা লেখা আছে, গ্লুকোজও আমরা কিন্তু ইন্ট্রাভেনাসই দিচ্ছি, আইভি দেবো, ঠিক আছে। আইভি অ্যাক্সেসেই দেবো গ্লুকোজটা। 5% ডেক্সট্রোজ যেটা বলে সেটার মধ্যে জলের সাথে মানে স্টেরাইল ওয়াটারের সাথে ওটা 5% গ্লুকোজটাকে ডাইলিউট করা থাকে, সেটাকেই 5% গ্লুকোজ ওয়াটার বলছি। বোঝা গেছে? কেউ একজন জিজ্ঞাসা করেছিল মনে হয়, কে ছিল সেটা আমি পড়াতে গিয়ে। বোঝা গেছে? কে জিজ্ঞাসা করেছিল বলতো যে গ্লুকোজটা কিভাবে দেব? সবারই মনে আসা উচিত ছিল যে গ্লুকোজটা কিভাবে দেব। কে জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, অর্পিতা জিজ্ঞাসা করেছিল। অর্পিতা বোঝা গেছে? আচ্ছা, তো গ্লুকোজটা আমরা ইন্ট্রাভেনাসই দেবো, সমস্ত কিছু আমরা ইন্ট্রাভেনাসই দিচ্ছি, ঠিক আছে। এরপর আসছি পার্কল্যান্ড বা, এটা খুব বাজে নাম, এটা আমি বলছি না, পার্কল্যান্ডই মানে মনে রাখবে, ঠিক আছে।
পার্কল্যান্ড ফর্মুলাও হচ্ছে সেমই প্রায়, ঠিক আছে। 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন, ব্যাস। এটা হচ্ছে যে কি, রিঙ্গার ল্যাকটেড ফ্লুইড অফ চয়েস, ঠিক আছে, রিঙ্গার ল্যাকটেড ফ্লুইড অফ চয়েস, পার্কল্যান্ড বা ব্যাক্সটার ফর্মুলা, এটা জানি না আমি উচ্চারণ করতে পারছি না তো। পার্কল্যান্ড ফর্মুলা হচ্ছে যে রিঙ্গার ল্যাকটেড ফ্লুইড অফ চয়েস 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম, 50 কেজির একজন পেশেন্ট এসছে, ইন্টু পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন, কত পার্সেন্ট হয়েছে, 9 ইন্টু 2, তাহলে 18, 4 গণিত 50 গণিত 18, কত হচ্ছে, হিসাব কত হচ্ছে, কত ml রিঙ্গার ল্যাকটেড, 3600, সেটাকে আমরা কিভাবে দেবো, ফার্স্ট ডেতে হাফ অফ দ্য ফ্লুইড 8 ঘন্টার মধ্যে, বাকি হচ্ছে 16 ঘন্টার মধ্যে, তাহলে 24 ঘন্টা আমার কভার হয়ে গেল। সেকেন্ড ডেজে হচ্ছে ভ্যারিস কলয়েড ইজ অ্যাডেড, যদি পেশেন্টের লাগে সেকেন্ড ডেতে, তখন আমি আবার ফ্লুইড ডক্টরকে জিজ্ঞাসা করে, বা আমার যদি সেরকম আমার অথরিটির মধ্যে থাকে তাহলে আমি নিজেই, বা হচ্ছে যে এছাড়াও কলয়েডও চালাতে হতে পারে, ঠিক আছে, মানে অ্যালবুমিনও দিতে হতে পারে, সেটা পেশেন্টের সিভিয়ারিটি বা পেশেন্টের নিডের উপর ডিপেন্ড করছে। বোঝা গেছে? সবার বোঝা গেছে? কারো কোনো ডাউট? এই 4টে ফর্মুলার মধ্যে কারো কোনো ডাউট? আচ্ছা, কোশ্চেন গুলো কোন কোন জায়গা থেকে আসে আমি একটু বলে দিই। কোশ্চেন গুলো কোন কোন জায়গা থেকে আসে? প্রাথমিকভাবে আমি যেটা বলেছিলাম লিখে, মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে জেনে রাখবে হয়, ঠিক আছে। বার্নের টাইপস হচ্ছে 4টে টাইপস বলেছিলাম, বার্নের টাইপস কোশ্চেন হিসেবে লিখে রাখো, অন্য রেড পেন দিয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো লিখে রাখো যে বার্নের টাইপস, কোশ্চেন আসতে পারে। সুপারফিশিয়াল, কমপ্লিট লস, ওই কমপ্লিট সুপারফিশিয়াল, তারপরে পার্সিয়াল থিকনেস, আর থিকনেস বার্নের মধ্যে যে ছকটা বলেছি, সেই ছকের মধ্যে যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, মানে ধরো দাঁড়া 1 মিনিট, হ্যাঁ, এখানে এই যে দেখো, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা, এটার মধ্যে যে কোনো জায়গা থেকে এই কলাম গুলো থেকে মানে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, যে সুপারফিশিয়াল বার্নের মধ্যে কোন সেল গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোন লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, লেয়ার হিসেবে দিতে পারে, স্কিন ফাংশন হিসেবে দিতে পারে, পেন ইনজুরি হিসেবে দিতে পারে, কেন পেন ইনজুরি হয় কেন পেন ইনজুরি হয় না সেটা দিতে পারে, কালার হিসেবে দিতে পারে, এবং হিলিং টাইম হিসেবে মান্থে এবং ডেজে দিতে পারে। বোঝা গেছে? এরপর আসছি, গেল, এরপর আসছি এখান থেকে পড়িয়েছিলাম তোমার হ্যাঁ, রুল অফ 9-এর যে কোনো জায়গা থেকে দিতে পারে, ঠিক আছে। রুল অফ 9-এ তোমাকে বলে দেবে যে পেশেন্ট এই জায়গায় বার্ন নিয়ে এসছে, তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী আমার কত পার্সেন্টেজ বার্ন, বা হচ্ছে যে রুল অফ 9-এ মানে পার্সেন্টেজে বলে দেবে যে এই পার্সেন্টেজে রুল অফ 9 হিসেবে এই পার্সেন্টেজ আছে, তাহলে আমার ইভান্স ফর্মুলা অনুযায়ী আমার কোন কত কলয়েডস দিতে হবে, কত ইলেকট্রোলাইটস দিতে হবে, কত গ্লুকোজ দিতে হবে, বা তোমাকে জিজ্ঞাসা করে দিতে পারে হচ্ছে যে ফ্লুইড অফ চয়েস কি, এখানে এখানে ফ্লুইড অফ চয়েস কি, ইভান্স ফর্মুলা অনুযায়ী ফ্লুইড অফ চয়েস কি, আর হচ্ছে কনসাস ফর্মুলা অনুযায়ী ফ্লুইড অফ চয়েস কি, কত ml দিতে হবে, কত কি করতে হবে। বোঝা গেছে? এরপর এই ফর্মুলা গুলোর থেকে যে কোনো অঙ্ক আসতে পারে, আই হোপ কারো আর অঙ্কে প্রবলেম হবে না, আমার এটা মানে নিশ্চয়ই আমি এই বিষয়ে আমি একটু ইয়ে হতে পারি, স্যাটিসফাই হতে পারি যে যেহেতু তোমাদের কাছ থেকে আমি অনেক মানে ফিডব্যাক পেলাম, ম্যাথটা সবাই করতে পারছো মোটামুটি, তো সেই হিসাবে ম্যাথে কারো কি প্রবলেম হবে এরপরে? হ্যাঁ, তো এখান থেকে ম্যাথ গুলো যেগুলো আসবে সেগুলো যে কোনো হচ্ছে যে গ্লুকোজটা রিপিট করেছিলাম, গ্লুকোজটা হচ্ছে যে 5% গ্লুকোজ যেটা লেখা আছে,
তো ওটা মনে হতে পারে যে হয়তো ওয়াটার যেহেতু লেখা আছে সেহেতু আমরা পার ওরালি হচ্ছে গ্লুকোজটা ইনটেক করবে, কিন্তু সেটা নয়, ওটাও ইন্ট্রাভেনাসই হবে। যে 5% ডেক্সট্রোজটা হয় আমাদের, সেটা হচ্ছে স্টেরাইল ওয়াটারের সাথে 5% গ্লুকোজ ওটাকে ডাইলিউট করা থাকে, ঠিক আছে, 5D যেটা হয়, সেই গ্লুকোজের কথাই বলা হচ্ছে, ওটাও আমরা ইন্ট্রাভেনাসই চালাবো, ঠিক আছে। এরপর আসছি ম্যানেজমেন্ট। আচ্ছা, আজকে কিন্তু ক্লাসটা একটু লেন্দি হলো, প্লিজ কেউ এটা নিয়ে অফেন্ড হয়েও না, বিকজ অফ এই যেহেতু বার্নটা হচ্ছে যে মানে একটু ইম্পর্টেন্ট টপিক, এবং একটা ক্লাসেই আমি শেষ করতে চাইছি বার্নটা, কারণ দুটো ক্লাসে চলে গেলে কি হবে, হাফ অফ দ্য স্টুডেন্ট এই ক্লাসে হচ্ছে কি তোমার প্রেজেন্ট আছে, এবং হাফ অফ দ্য স্টুডেন্ট আদার ক্লাসে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউশনটা খুব বাজে একটা হবে। তো সেই ক্ষেত্রে অন্যদিন হলে আমি তোমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আজকে অ্যাটলিস্ট বার্নটা ঠিকঠাক ভাবে পড়ে নাও, হ্যাঁ। আর একটা জাস্ট এই ছোট টপিকটাই বাকি আছে, এটা আমি পড়িয়ে দিই, তারপর আমি অফ করে দিচ্ছি। আমি জানি 10:30টার সময় তোমাদের আরেকটা ক্লাস আছে। তো ম্যানেজমেন্ট অফ বার্ন, দেখো সবাই, ম্যানেজমেন্ট অফ বার্নে আছে 3টে ফেজ, ঠিক আছে, একটু ধরার চেষ্টা করবে, স্ক্রিন দেখার চেষ্টা করবে। ম্যানেজমেন্ট অফ বার্নে আছে 3টে ফেজ, এমার্জেন্ট ফেজ, অ্যাকিউট ফেজ এবং রিহ্যাবিলিটেটিভ ফেজ। আমি প্রথমেই বলে দিলাম রিহ্যাবিলিটেটিভ ফেজে সেরকম কিছু নেই, পেশেন্ট যখনই মোটামুটি একটা ঠিক হয়ে যাবে তারপরে তাকে দেখাশোনা বা করা, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, বা সে নিজে যে যা যা কিছু করতে পারছে সেগুলো তাকে নিজেই করতে দেওয়া, সেইটা রিহ্যাবিলিটেটিভ ফেজে চলে গেল, তাই রিহ্যাবিলিটেটিভ ফেজ নিয়ে আমরা কথাই বলছি না। এরপর আসছি এমার্জেন্ট ফেজ। এমার্জেন্ট ফেজ হচ্ছে পেশেন্টের 48 থেকে 72 ঘন্টা, পেশেন্টের বার্ন হচ্ছে তার 48 থেকে 72 ঘন্টা, মানে 2 থেকে 3 দিন, ঠিক আছে, এই ফেজটাকে এমার্জেন্ট ফেজ বলা হচ্ছে। এই ফেজে সব থেকে মেজর কনসার্ন কি হবে, হাইপোভলিমিক শক প্রিভেন্ট করা, ইডিমা প্রিভেন্ট করা, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে আবার ঠিকঠাক ভাবে ব্যালেন্স করা, ঠিক আছে। তার সাথে হচ্ছে হাইপার ক্যালেমিয়া, হাইপো ইউরেসেমিয়া এবং হাইপোনাট্রিমিয়া, ঠিক আছে। এই তিনটে, এই কয়েকটা জিনিস আমাদেরকে হচ্ছে কনসার্ন করতে হবে, মেজর কনসার্ন হিসেবে দেখতে হবে, ঠিক আছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপার ক্যালেমিয়া, হাইপো ইউরেনিমিয়া এবং হাইপোনাট্রিমিয়া, বোঝা গেছে? এরপরে হচ্ছে আমার পেশেন্ট এলো, আমাকে মেন প্রায়োরিটি হিসেবে এগুলো দেখতে হবে যে ইডিমা কতটা হয়েছে বার্নের জন্য, কতটা হচ্ছে যে ফ্লুইড লস হয়েছে পেশেন্টের জন্য, কতটা ফ্লুইড লাগবে। এরপর হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিছু হয়েছে নাকি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে আছে হাইপার ক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া এবং হাইপো ইউরেনিমিয়া, মানে আমার ইউরিন হচ্ছে কিনা, পেশেন্টকে ইউরিনেট কিভাবে করানো যাবে, কতটা ফ্লুইড দিলে পেশেন্টের ইউরিন হবে, ঠিক আছে। হলো প্রি হসপিটাল কেয়ার, পেশেন্ট এখনো হসপিটালে আসেনি, তো তার আগে আমি কি কেয়ারটা দেব। ভিকটিমের যে পেশেন্টের মানে হচ্ছে যে তোমার বার্ন হয়েছে তার যে জামা কাপড়, ধরো অনেকে সিনথেটিক কাপড় পরে বার্ন হয়ে যায়, ঠিক আছে, ম্যাক্সিমামের এটা হয়, ঠিক আছে, যে হয়তো আগুনের কাছে বা উনুনের ধারে কেউ রান্না করছিল বা কিছু হয়েছে, তার কাছ থেকে বা গ্যাসে কেউ রান্না করছিল, সিনথেটিক কাপড় ছিল, ওটা পুরো জড়িয়ে গেছে। তো সেই যে জামা কাপড়গুলো হয় ভিকটিমের, সেগুলোকে আগে ওখান থেকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে। ইনজিওর জায়গাটা হচ্ছে যে কুল করতে হবে, ইনজিওর জায়গা যেটা আছে সেটাকে হচ্ছে যে আগে ঠান্ডা করতে হবে, আইসও দেওয়া যেতে পারে, হচ্ছে যে ট্যাপ ওয়াটারও দেওয়া যেতে পারে, এটা হচ্ছে যে ট্যাপ ওয়াটারও দিতে পাওয়া যেতে পারে, আইসও দেওয়া যেতে পারে, আবার হচ্ছে যে কোনো ঠান্ডা হচ্ছে যে কোনো ঠান্ডা জিনিস দিয়ে ওটাকে কুল করা হলো, ঠিক আছে। এরপর আসছি, যদি পেশেন্টের সামনের দিকে ধরো বার্ন, কি বার্নে তো ধোঁয়া থাকবে, ধরো কারো বাড়িতে আগুন লেগে গেছিল সেইখান থেকে বার্ন হচ্ছে, তাহলে কি সে স্মোকটাকে ইনহেল করেছে, 1 নম্বর। প্লাস 2 নম্বর হচ্ছে যদি তার ফ্রন্ট সাইডে বার্ন হয় তাহলে তার কি হচ্ছে, রেসপিরেটরি ট্র্যাক্টে বার্নের যে হিট বলো বা স্মোক বলো সেটা যাচ্ছে, তাহলে কি এখানে দেখো এক্সেস এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এয়ারওয়ে আমাকে মাস্ট, ওর এয়ারওয়ে যাতে রেসপিরেশন প্রপার থাকে, তাহলে এয়ারওয়ে আমাকে ঠিক করে রাখতে হবে। এরপরে হচ্ছে ফ্লাশ কেমিক্যাল ফ্রম ওন্ড এবং সারাউন্ডিং এরিয়া স্যালাইন সলিউশন, প্রথমে আমাকে নর্মাল স্যালাইন দিয়ে
সেই যে বার্ন, ধরো কেমিক্যাল বার্ন হয়েছে বা কোনো কিছু বার্নের সাথে বা কোনো কিছু এক্সটার্নাল জিনিসপত্র সেখানে জড়িয়ে গেছে, ঠিক আছে, মানে বিভৎস রকমের কোনো কিছু একটা ব্যাপার হয়েছে, ভেবেই নাও, যা কিছু হতে পারে বার্নের সময়। তো মানে ধরো কোনো বাড়িতে বার্ন হয়েছে, সে বেরোতে চাইছে, যা কিছু তার ওই মানে স্কিনে বা স্কিন কন্ট্যাক্ট হতে পারে না। তো সেই ক্ষেত্রে ধরো তার অনেক কিছু ওই স্কিনের মধ্যে ছিটে আছে, তো সেই জিনিসগুলোকে আগে রিমুভ করতে হবে, স্যালাইন ওয়াটার দিয়ে ভালো করে ধুতে হবে সেই জায়গাটা। তারপরে কি, কভার পেশেন্ট উইথ স্টেরাইল ক্লিন ট্যাপ ওয়াটার ড্রেপড ক্লোথস, ঠিক আছে, ক্লিন ট্যাপ বা স্টেরাইল বার্ন ওয়ার্ডে থাকবে। তো স্টেরাইল ওয়াটার দিয়ে যে গজ পিস গুলো হয়, বড় বড় গজ পিস দিয়ে ওই জায়গাটাকে জড়িয়ে রাখা হয়, ঠিক আছে। এরপর আসছি না অপিওয়েড অ্যানালজেসিক, কেন হচ্ছে যে, তো কোনো জায়গাটা ধরো কোনো জায়গাটা ধরো অতটা বার্ন হয়নি, সুপারফিশিয়াল বার্ন হয়েছে, তাহলে তার তো কোনো জায়গায় পেন সেন্সেশন হচ্ছে না, আমাকে অপিওয়েড অ্যানালজেসিক দিতে হবে। অ্যানালজেসিক কি, যেতে পেন হচ্ছে যে, থ্যাংক ইউ, এই গজটা হচ্ছে দেখে নেবে। তো এরপর আসছি কেয়ার হয়ে গেল। এবার পেশেন্ট আসার পরে কি করব, যে বার্ন ইনজুরি হচ্ছে সেটাতে হচ্ছে সিভিয়ারিটি দেখতে হবে, তারপর ইমার্জেন্সি যে মেডিকেশন গুলো আছে, নরঅ্যাড্রিনালিন, হিস্টামিন, এগুলো পেশেন্টের সিভিয়ারিটি দেখে অবশ্যই, ঠিক আছে, এটা দেখতে হবে। সারাউন্ডিং টিস্যুতে কোনো ড্যামেজ আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, আমি দেখতে হবে সেগুলো। সেগুলো হেমাটোক্রিট দেখতে হবে, যে ফ্লুইড লসের জন্য কতটা লস হয়েছে হেমাটোক্রিট এবং কতটা আছে, সেই অনুযায়ী আমাকে ইন্টারভেনশন হবে, ঠিক আছে। এরপর আছে এলো, তখনই আমাকে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ফ্লুইড, ভাবা নয়, মানে ফ্লুইড থেরাপি আমাকে স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, ধরো বার্ন, মানে পেশেন্টের ধরো গেছে বা চামড়াটা স্কিন থেকে একদম ডিটাচ হয়ে গেছে, তো সেই জায়গা, বাট আমাদেরকে অ্যাবসেন্স অফ ডক্টর, আমাদের নার্সদেরকেও করতে হতে পারে, তো সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হয়, ঠিক। এরপর আসছি ফর্মুলা কি কি থাকবে ফ্লুইডের, কিভাবে আমরা ফ্লুইড মেনটেন। এরপর আসছি আমরা অ্যাকিউট ফেজ, ঠিক আছে, অ্যাকিউট ফেজে কি করব, অ্যাসেপসিস এবং অ্যাসেপসিস হচ্ছে মেনলি আমরা যাব গ্লাভস পরে, মাস্ক পরে এবং প্রপারলি অ্যাসেপটিক গুলো আছে, সেই ইনফেকশন গুলো যাতে পেশেন্টের ছড়িয়ে না যায়, ঠিক আছে। এরপরে আসছি এসকারেটমি, যে বললাম এইমাত্র, যে স্কিনটা আমার যে লেসেন হয়ে যাচ্ছে বা স্কিনটা আমার ঝুলে যাচ্ছে, ইয়ে হচ্ছে, সেটা আমি, কারণ সেই জায়গায় স্কিনটা হিল আর হতে পারবে না, যে স্কিনটা ভালো আছে সেই স্কিন থেকে কিন্তু সেটা হচ্ছে যে নিউট্রিয়েন্ট নেওয়ার চেষ্টা করবে এবং সেই স্কিনটাকেও এফেক্ট করবে, তাই জন্য ওটাকে এসকারোটমি বলে। ফর্মেশন যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা হচ্ছে যে বাদ দিয়ে দেবো। হচ্ছে যে অ্যান cutaneous tissue and fascia used in escharotomy relief constrict, not relief or pressure, ঠিক আছে। যেহেতু এসকারোটমিতে যেটা হচ্ছে সেটার মতোই, যেটা হচ্ছে ফ্যাসিয়াটাকে, এটা লেয়ারটা আছে সাবকিউটেনিয়াস, যেটা বলেছিলাম হাইপোডার্মিস লেয়ার, সেই লেয়ার অবধি যে কেটে বাদ দেওয়ার যে ব্যাপারটা, বোঝা গেছে। এরপর
কি করতে হবে? ডায়ুরিস হচ্ছে যে পেশেন্টের যদি ইউরিন না আসে তখন ডায়ুরেটিক দিয়ে হচ্ছে যে তোমার ইউরিনটাকে করানোর জন্য ডায়ুরেটিকের মধ্যে আছে এর মধ্যে ফ্রুসেম ড্রাগ অফ চয়েস ভালো। অ্যাকিউট ফেজ হচ্ছে যে যখন টু ইউ কি বললাম ফেজ, ঠিক আছে। অ্যাকিউট ফেজ তখনই হবে যখন এমার্জেন্সি তোমার শেষ পারমিয়াবিলিটি আসছে ফ্লুইড ফ্রম কে পেশেন্টের সে ডিহাইড্রেশনটা থাকতে হবে, ঠিক আছে। আর নিউট্রিশনটাকে ঠিকঠাক করতে এখানের মধ্যেই সমস্ত কিছু আছে। নেক্সট ক্লাসে আমি যখন পড়াবো এখন স্কিন যা ভ্যারিজ আছে আর ক্লাসের শুরু ক্লাসের শুরুতে আমাকে একজন একটা কোশ্চেন করেছিল, আমি উত্তর দেব, তো সেটা কি কোশ্চেনটা আরেকবার রিপিট করতে পারবে? কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। ক্লাসের শুরুতে একজন কোশ্চেন করেছিল এই সেল টিস্যু নিয়ে, এপিথেলিয়াল সেল বা সামথিং কিছু একটা। হ্যাঁ এই তো অন্তরা করেছিল, অন্তরা অধিকারী। ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রোটেক্টিভ এপিথেলিয়াম। প্রোটেক্টিভ এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কি? ঠিক আছে, প্রোটেক্টিভ এপিথেলিয়াম, এপিথেলিয়াম আমরা প্রথমেই পড়েছিলাম যে এপিথেলিয়াম হচ্ছে প্রোটেক্টিভ একটা লেয়ার। তার ঘুরিয়ে কোশ্চেনটাকে করেছি যে প্রোটেক্টিভ এপিথেলিয়ামের হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে যে আমরা পড়েছিলাম এপিথেলিয়াম কিন্তু মেলানিন প্রোডাকশন করে, ঠিক আছে, মেলানিন প্রোডাকশন। অন্তরা কি আছে আর গ্রুপে? ঠিক আছে, যদি পরের দিন হয় আমি সম্ভব হয় আমি বলে দেবো, কার কি কোশ্চেন আছে কোয়ারিজ আছে আমাকে বলবে। আজকে ক্লাসটা এখানেই স্টপ করলাম, ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস আছে 10:30। থ্যাংক ইউ। বোঝা গেছে তো আজকে ক্লাসটা? বোঝা গেছে? আমাকে একটু ফিডব্যাক দিয়ে দাও। ওকে, কারো বার্নে তো আর কোনো প্রবলেম হবে না নিশ্চয়ই? অঙ্কতে তো কোনো প্রবলেম হবে না? আচ্ছা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তোমরা যে এত পেশেন্টলি শুনেছো। আচ্ছা, এমার্জেন্সি কেয়ারের পর যেটা বুঝতে পারোনি ওই পিডিএফ এর মধ্যে যেটা আছে সেটাই আমি পড়ে শুনিয়েছি, ঠিক আছে। এমার্জেন্সি কেয়ারের পর বলেছি অ্যাকিউট ফেজ, মানে অ্যাকিউট ফেজ আছে আর হচ্ছে এমার্জেন্ট ফেজ আছে, দুটো ফেজ আছে। এমার্জেন্ট ফেজের মধ্যে প্রি হসপিটাল আর এমার্জেন্সি হসপিটাল কেয়ার, আর অ্যাকিউট ফেয়ারের মধ্যে হচ্ছে যে বাকিটা আছে। তো একবার পিডিএফটা পড়ে নিও, যদি তারপরেও না বুঝতে পারো তাহলে আমি আবার বলে দেবো। ঠিক আছে, ম্যাথ দেবো নেক্সট দিন, নেক্সট দিন ম্যাথ দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি অফ করলাম, হ্যাঁ।